Okay. Hello everyone. Assalamu alaikum. This is Saidul Islam Sabbir, founder and chief instructor, Roadmap Admission Care. Welcome you to Roadmap Special Orientation for BUP session 2024-25 conducted by Roadmap BUP and Geo Admission Care. অর্থাৎ আজকে থেকে আমরা 2024-25 সেশনকে টার্গেট রেখে আমাদের বিউপির যেই মিশন তথা বিউপি সব বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোর মিশন আনুষ্ঠানিকভাবে আজকে থেকে আমরা শুরু করছি। সো সামনে আমাদের অ্যাডমিশন টেস্ট। সো অ্যাডমিশন টেস্টে ভালো একটা প্রিপারেশনের জন্য, একটা কনফিডেন্স বুস্ট আপ করার জন্য, ওভারঅল একটা প্রিপারেশনের জন্য আজকের এই ওরিয়েন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই স্পেশাল এবং খুবই ইফেক্টিভ। কেন ইম্পর্টেন্ট, কেন ইফেক্টিভ? কারণ হচ্ছে তোমরা অনেকেই আছো যারা কিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দাও, কিন্তু সেই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সম্পর্কে তোমাদের প্রপার নলেজ থাকে না, কিছু না কিছু ল্যাকিংস থাকে। অনেক ভালো প্রিপারেশন নিয়ে যাও, কিন্তু কিছু ইনফরমেশন মিসিং থাকে, অথবা ওই ইউনিভার্সিটি সম্পর্কে ভালো আইডিয়া থাকে না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে ল্যাকিংস থাকার কারণে দেখা যায় যে তোমরা অনেক কষ্ট করো, অনেক পরিশ্রম করো, কিন্তু ফাইনালি তোমাদের সাকসেসটা পাও না। কিন্তু আমাদের এখানে আমরা বিশ্বাস করি যে একটা ভালো প্রিপারেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওয়েল অর্গানাইজড প্ল্যানিং এবং তার প্রপার এক্সিকিউশন। সো সেই প্ল্যানিংয়ের একটা অংশ হিসেবে আমরা প্রতি বছর একটা প্রপার ফর্মাল ওরিয়েন্টেশনের মাধ্যমে আমাদের সেশন শুরু করি, আমাদের মিশন শুরু করি। আমাদের ওরিয়েন্টেশনের পারপাসটা কি? আমাদের এই ওরিয়েন্টেশনের পারপাসটা হচ্ছে পুরো এই যে তোমরা বিউপিতে পরীক্ষা দিতে যাচ্ছ, পুরো বিউপির অ্যাডমিশন টেস্ট সম্পর্কে তোমাদের প্রপার ইনফরমেশন প্রোভাইড করা, প্রিপারেশন নিয়ে প্রপার ইনফরমেশন প্রোভাইড করা, এবং পুরো প্রিপারেশনকে ফাইনালি অর্গানাইজড ওয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমাদের কী প্ল্যানিং সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করা। এই ইত্যাদি ইত্যাদি পারপাসই হচ্ছে প্রতি বছরের মতো এবারও আমাদের এই ওরিয়েন্টেশন আয়োজন করা। সো একেবারে ওরিয়েন্টেশন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা সবাই থাকবা, এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের যত কোয়েশ্চেন্স আসে সেই কোয়েশ্চেন্সগুলো করবা, ফাঁকে ফাঁকে বিভিন্ন পয়েন্টে কোয়েশ্চেন্স আসলে করবা। ফাইনালি মানে এই ওরিয়েন্টেশন শেষ হওয়ার পর কোয়েশ্চেন অ্যান্ড আনসারের জন্য একটা সেশন থাকবে। ওই সেশনে গিয়ে তোমরা আরও বেশি কোয়েশ্চেন্স করবা, ঠিক আছে? কিন্তু কোনো ধরনের ল্যাকিংস রাখবে না, কোনো গ্যাপ রাখবে না। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকেই আছো যে বিউপি সম্পর্কে ইনফরমেশন গুগল সার্চ করো, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখো, বাট সেগুলো অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে না। বাট আজকের এই ওরিয়েন্টেশনে বিউপির সকল অথেন্টিক এবং অফিসিয়াল ইনফরমেশনই তোমাদের দেওয়া হবে। দেখবো তোমরা অনেকেই আছো যেগুলো ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো কিন্তু জানতে না, কিন্তু আজকে থেকে জানবা। ট্রাস্ট মি, আজকের এই ক্লাসটা তোমাদের অন্যান্য একাডেমিক ক্লাসগুলো তো সামনে হবে, সেই ক্লাসগুলোর জন্য খুব বেশি স্পেশাল হবে, এবং সেগুলো বা তোমার প্রিপারেশনকে সাজানোর জন্য খুব বেশি হেল্প করবে। ওকে সো আমরা শুরু করছি আমাদের মেইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম। যেটা বলছিলাম যে শুরু থেকে লাস্ট পর্যন্ত ফুল কনসেন্ট্রেশন দেবা, যত কোয়েশ্চেন্স থাকে কোয়েশ্চেন্স করবা, এবং একেবারে ওরিয়েন্টেশনের শেষে গিয়ে আমরা কোয়েশ্চেন অ্যান্ড আনসারিংয়ের জন্য আলাদা সেশন রাখবো, সেই সেশনে সবাই পার্টিসিপেট করবা, ঠিক আছে? ওকে সো ফার্স্ট থিং ফার্স্ট, যেহেতু আমি তোমাদের ওরিয়েন্টেশন কন্ডাক্ট করছি, সো আমাকে একটু জানতে হবে। সো আমি হচ্ছে রোডম্যাপের ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর। এখানে ডিটেলস দেওয়া আছে, ছোট্ট দুইটা লাইন বলি। সেটা হচ্ছে আমি বিউপি থেকেই আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, এবং সেম টাইম হচ্ছে আমি এই কোচিং সেক্টরে এসেছি হচ্ছে 2019 সাল থেকে, অর্থাৎ 2019 সাল থেকে কোচিং করাচ্ছি। আর একটা লাইন তোমাদেরকে শোনাই, যে লাইনটা আমি সবসময় বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল পলিসি থাকে, সো সে পলিসিটাই মেনলি ফলো করে। সো আমাদের কোচিংয়ে আমি সহ আমার বাকি যে টিচার বা স্টাফ থাকে তাদেরকে সবসময় আমি একটা পলিসি প্রোভাইড করি, একটা মেসেজ প্রোভাইড করি। সেই মেসেজটাকে দেখো, আই অলওয়েজ ট্রাই টু হেল্প দ্য ক্যান্ডিডেটস ইন আ ওয়ে হোয়াট অ্যাকচুয়ালি আই নিডেড ডিউরিং মাই অ্যাডমিশন জার্নি। অর্থাৎ তোমাদের মতো আমিও কিন্তু একজন ক্যান্ডিডেট ছিলাম একটা সময়। তো আমি আসলে ওই যে তোমাদের সমান ক্যান্ডিডেট যখন ছিলাম, ওই সময় কিন্তু কী সাপোর্ট লাগবে, কী মেন্টরশিপ লাগবে, এটা আমি ফিল করতে পারতাম। আমি তোমাদের মতো যখন ক্যান্ডিডেট ছিলাম, এবং আমি যেই প্রয়োজনীয়তা বা যে প্রয়োজনগুলো বোধ করতাম যে আমার আসলে লাগবে বা যেই সাহায্যটা আমার লাগবে, আমি এখন টিচার হিসেবে ওই জায়গাটাকে ফিল করে ট্রাই করি যে তোমাদেরকে যেন ওই সাপোর্টটা, ওই হেল্পটা প্রোভাইড করতে পারি। এবং এইটা আমি আমার বাকি যারা টিচার্স বা স্টাফ থাকে তাদেরকেও বলি, কারণ এখানে যারা আছে সবাই তোমাদের মতো স্টুডেন্টস, সবাই তোমাদের মতো ফার্স্ট কিংবা সেকেন্ড টাইম এক্সাম দিয়ে আসছে। সো সবাই কিন্তু রাফ অ্যান্ড টাফ, হার্ড, ইজি বিভিন্ন সময় পার করেই আলটিমেটলি তার পছন্দ ইউনিভার্সিটি পেয়েছে। ওকে আরেকটা বিষয় হচ্ছে, দেখো, উই অলওয়েজ ট্রাই টু ফলো জিরো টলারেন্স পলিসি অ্যাবাউট প্রফেশনালিজম, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। আর মানে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি পেশাদারিত্ব, দায়বদ্ধতা এবং স্বচ্ছতার বিষয়ে একেবারে জিরো টলারেন্স অনুসরণ করা। আর মানেটা কি? দেখো, আজকের এই ওরিয়েন্টেশনটা কেন শুধু বিউপি সম্পর্কিত ইনফরমেশন প্রোভাইড করা, থিংস আর নট লাইক দ্যাট।
আজকের এই ওরিয়েন্টেশন একটা গুরুত্বপূর্ণ পারপাস হচ্ছে এই যে তোমরা আমাদের এখানে প্রিপারেশন নিচ্ছ, তাই না? সো তোমাদেরকে অবশ্যই জানতে হবে আসলে তোমাদের জন্য আমাদের কী কী প্ল্যানিং বা কোন কোন ওয়েতে আমরা বেস্ট প্রিপারেশন নেব, সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দিব। কারণ প্রিপারেশনের প্ল্যানিংটাই যদি না জানো, এক্সিকিউশন কীভাবে করবা, তাই না? সো এই একটা বিষয়। তারপর তোমরা তো আমাদের সাথে জানা শুরু করেছো, ইনশাল্লাহ টাইম বাই টাইম আমাদেরকে বুঝতে পারবা বা চিনতে পারবা যে আমরা আসলে আমাদের দায়িত্বের বিষয়ে কতটা প্রফেশনাল এবং কতটা রুটিন মাফিক, ডিসিপ্লিন মাফিক ট্রাই করি যে আমাদের যেই ওভারঅল প্ল্যানিং আছে সেটা এক্সিকিউট করা। ওকে, সো দ্যাটস অল ফর দিস স্লাইড। এটা মেইন কোনো স্লাইড না, জাস্ট একটা ফর্মাল ইন্ট্রোডাকশন আমি একটু ব্রিফ করলাম। এখন আমরা আমাদের মেইন স্লাইডে চলে যাই। ওকে, সো আমরা এখানে যারা আছি, অল উই আর ড্রিমার্স ফর বিইউপি, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগং বা জিএসটি, এক একজন এক একটা ড্রিম। ওকে, বাট মেনলি আমাদের এখানে যারা আসে তো বিইউপি, জাহাঙ্গীরনগর বা সেকেন্ড টাইম যে ইউনিভার্সিটিগুলো থাকে সেখানেই বেশি ফোকাস থাকে। এক কথা বিইউপি, জাহাঙ্গীরনগর এগুলি বেশি ফোকাস থাকে। সো এই পারপাসে আমাদের আজকের সেশনটা হচ্ছে বিইউপিকে নিয়ে। আর আমরা অবগত আছি বিইউপির পরে একটা টাইম পাওয়া যায় জাহাঙ্গীরনগর বা অন্য ইউনিভার্সিটিগুলোর জন্য। ওই সময়টুকুতে আবার আমরা আলাদা করে জাহাঙ্গীরনগরের জন্য ওরিয়েন্টেশন আয়োজন করব। আজকে যেমন একটা ওরিয়েন্টেশন হচ্ছে জাহাঙ্গীরনগর বা রাজশাহী বা আদার্স ইউনিভার্সিটিগুলোর জন্য, সেম একটা ওরিয়েন্টেশন হবে বিইউপির এক্সামের পর। বাট আমি চাই তোমাদের এখানে যারা আছো সবার বিইউপিতে হয়ে যাক, অন্য ইউনিভার্সিটিতে যেতে না হয়, ঠিক আছে? ওকে, রাইট নাও আওয়ার মিশন ইজ ফর বিইউপি, যেটা বলছি যেহেতু বিইউপির এক্সাম আগে নিবে, অলরেডি আমি বলেছি যে এইচএসসির রুটিন অনুযায়ী এটা মোটামুটি এজিউম করা যায় যে নভেম্বর লাস্ট উইক অথবা ডিসেম্বরের শুরুর দিকে হচ্ছে বিইউপির এক্সাম হবে। তার মানে অন্য ইউনিভার্সিটিগুলো থেকে প্রায় 1.5-2 মাস আগে বিইউপি এক্সাম নেবে। তো আপাতত আমাদের ফুল ফোকাসটা হচ্ছে বিইউপির উপর। দেন বিইউপি শেষ হলে আমাদের বাকি ইউনিভার্সিটিগুলোর জন্য আমাদের টার্গেট হবে। তোমরা সবাই অবগত আছো যে বিইউপি পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু আদার্স পাবলিক ইউনিভার্সিটি থেকে বিইউপির একটা ইউনিকনেস আছে, একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, অর্থাৎ একটা স্বকীয়তা আছে। কোন দিক থেকে আসলে বিইউপি অদ্বিতীয় বা ইউনিক? ওয়াই বিইউপি ইজ ইউনিক? সো এটা আমাদের জানতে হবে। অনেক কারণেই বিইউপি হচ্ছে অন্য পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে ইউনিক। তার মধ্যে কিছু কোর কারণ আছে, সেই কোর কারণগুলো কি একটু দেখো। যেহেতু বিইউপিতে পরীক্ষা দিতে যাচ্ছ, বিইউপি নিয়ে মাশাআল্লাহ তোমাদের স্বপ্ন আছে। সো স্বপ্ন পূরণ করতে হলে স্বপ্নকে আরও বড় করতে হবে, তাহলে স্বপ্ন পূরণ করার ক্ষুধা জাগ্রত হবে। তো তোমাদের স্বপ্ন যেন আরও একটু বড় হয়, এই কারণেই এই যে বিইউপির ইউনিকনেসটা সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করা। ওকে, দেখো, অনলি পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটেড বাই বাংলাদেশ আর্ম ফোর্সেস। ওকে, তোমরা দেখো, তোমরা শুনে আসো যে বিইউপি আর্মিতে পরিচালিত ইউনিভার্সিটি, আর্মিতে ইউনিভার্সিটি, বাট এটা সম্পূর্ণভাবে কিন্তু সঠিক নয়। কেন? কারণ হচ্ছে আর্ম ফোর্সেসের একটা অংশ হচ্ছে আর্মি, অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্স। আর্মি, নেভি, এয়ারফোর্স এই তিনটা বাহিনীকে একসাথে বলা হয় আর্ম ফোর্সেস, এবং এই তিনটা বাহিনী একত্রে বিইউপি পরিচালনা করে। এটা তাদের নিজস্ব ইউনিভার্সিটি না, এটা হচ্ছে সরকারি ইউনিভার্সিটি, এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। জাস্ট পরিচালনার দায়িত্বে, প্রশাসনিক দায়িত্বে, মানে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটেড হয় হচ্ছে আর্মি, নেভি এবং এয়ারফোর্স দ্বারা। বাট এটা একটা কমপ্লিটলি পাবলিক ইউনিভার্সিটি, একটা সরকারি ইউনিভার্সিটি। আদার্স পাবলিক ইউনিভার্সিটির মতো বিইউপিও পাবলিক ইউনিভার্সিটি। জাস্ট পার্থক্য হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছে কিছু ইউনিফর্ম পার্সনস, এটাই, আলাদা কোনো পার্থক্য নাই অ্যাজ এ পাবলিক ইউনিভার্সিটি হিসাবে। ওকে ওকে, নো সেশন জ্যাম। সো দিস ইজ ভেরি ভাইটাল থিং রিগার্ডিং বিইউপি। বিইউপির সম্পর্কে একটা ইউনিকনেস হচ্ছে এখানে কোনো সেশন জ্যাম নেই। কেন সেশন জ্যাম নেই? কারণ দেখো, করোনার পর তোমাদের নর্মালি এইচএসসি শুরু হওয়ার টাইম হচ্ছে এপ্রিল, কিন্তু দেখো এইচএসসি একটা সময় ডিসেম্বর হতো, তারপরে অগস্টে হলো, এই আগাতে আগাতে এখন জুনে হচ্ছে, হয়তো বা নেক্সট ইয়ারে গিয়ে স্বাভাবিক টাইম অর্থাৎ এপ্রিলে শুরু হতে পারে, ঠিক আছে? অর্থাৎ করোনার পর আমাদের যে একাডেমিক যে স্ক্যাজুলটা আছে সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই স্ক্যাজুল চেঞ্জ হওয়ার কারণে যদিও অন্য ইউনিভার্সিটিগুলোতে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে টাইম লাগছে, কিন্তু বিইউপিতে একদিনও বেশি লাগবে না তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হবে যদি এক্সাম সাপোজ নভেম্বর লাস্ট বা ডিসেম্বর শুরুর দিকে হয়, মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারি একেবারে শুরুর দিক থেকে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট করে এই জানুয়ারিতেই তোমাদের ক্লাস শুরু করে দিবে, মানে আসছে জানুয়ারিতে। তার মানে তোমাদের প্রপার সেশনে কি 25 সাল থেকে ক্লাস, তো 25 সাল থেকে ক্লাস শুরু হচ্ছে এবং তোমাদের 4 বছরেরও কম সময়ের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, যেটা লাইফের একটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, যে প্রপার টাইমে গ্র্যাজুয়েশন শেষ করা। আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, আমার অনেক ফার্স্ট টাইমার ফ্রেন্ড ছিল, মানে ফার্স্ট টাইম অন্য ইউনিভার্সিটি চান্স পেয়েছে, তারা কিন্তু আমার পরে গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু আমি তাদের গ্র্যাজুয়েশন করে ফেলেছি সেকেন্ড টাইমার হয়ে। কেন? বিইউপি এই বিষয়ে অনেক বেশি হেল্প করেছে। ওকে
ওকে, নো স্টুডেন্টস পলিটিক্স। তোমরা জানো আমাদের দেশে একটা আলোচনার বিষয় হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স, মানে ছাত্র রাজনীতি। বিউপিতে ছাত্র বা টিচার্স পলিটিক্স নেই, একেবারে পলিটিক্স ফ্রি একটা ইউনিভার্সিটি, এই কারণে এখানে পলিটিক্যাল ভায়োলেন্সের কোনো কিছুই নেই। বিউপি ফলোস স্টেট অফ দি আর্ট টেকনোলজি। বিউপি সবসময় স্টেট অফ দি আর্ট টেকনোলজি ফলো করে। আর মানে কি? আর মানে হচ্ছে বিউপি পাবলিক ইউনিভার্সিটি কিন্তু সবসময় ট্রাই করে আধুনিকতা, ডিজিটালনেস এবং স্মার্টনেস এবং বাহিরের বিশ্বের বা বহির্বিশ্বের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর সাথে তাল মিলিয়ে চলার জন্য, এবং বিভিন্ন টেকনোলজিক্যাল বিভিন্ন ফ্যাক্টগুলো বিউপি ইউজ করে থাকে। সো তোমরা যখন বিউপিতে আসবা দেখবা তোমাকে টেকনোলজিক্যালি বা টেকনিক্যালি বিউপি অনেক সাপোর্ট দিবে। কোয়ালিটি এডুকেশন থ্রু আ কোয়ালিটি অ্যান্ড ওয়েল অর্গানাইজড একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম। বিউপিতে খুব সুন্দর একটা একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আছে যেটা বিউপি ফলো করে এবং যার মাধ্যমে তোমাকে একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করবে। ওয়েল ফেসিলিটেড ক্লাসরুম এনভায়রনমেন্ট। তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিয়েছো ফার্স্ট টাইম, তোমরা হয়তো বা ক্লাসরুমগুলো দেখতে পেরেছো যে একটা প্রপার ফেসিলিটিস আছে সেখানে, এবং অ্যাট দ্য সেম টাইম একটা প্রপার এনভায়রনমেন্ট আছে। বর্তমান সময়ে ক্লাস করার মতো আমরা যেই একটা এনভায়রনমেন্ট আমরা প্রত্যাশা করি, এরকম একটা এনভায়রনমেন্ট বিউপি তোমাকে দিচ্ছে। ডাইনামিক ফ্যাকাল্টি মেম্বার্স। বিউপিতে খুব ভালো ভালো টিচার্স আছে যারা তোমাকে হেল্প করবে তোমার হায়ার এডুকেশনস কমপ্লিট করার জন্য। এভার ভাইব্রেন্ট ক্যাম্পাস, খুবই সুন্দর একটা ক্যাম্পাস আছে ঢাকার মধ্যে। যাই হোক, ইত্যাদি ইত্যাদি আরও ফ্যাক্ট আছে, বাট এগুলো মোটামুটি কোর ফ্যাক্ট যেগুলো অন্য ইউনিভার্সিটি থেকে বিউপিকে আলাদা করেছে। এই যে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে তোমার কোনো ফার্স্ট টাইম ফ্রেন্ড বড় করে অন্য ইউনিভার্সিটির জন্য চান্স পেয়েছে, ভর্তি হবে। দেখবা তার ক্লাস শুরু হতে হতে তোমার সেকেন্ড টাইম পরীক্ষা হয়ে গেছে বিউপিতে, এবং চান্স পেলে তার সাথে সাথে তুমি সেকেন্ড টাইম হয়ে ক্লাস শুরু করবা, কিন্তু সে ফার্স্ট টাইম হয়ে তোমার সাথে ক্লাস শুরু করছে, এবং ফাইনালি তার আগে তোমার গ্র্যাজুয়েশন শেষ হবে। মানে তুমি সেকেন্ড টাইমার, সে ফার্স্ট টাইমার, কিন্তু তোমার গ্র্যাজুয়েশন তার আগে শেষ হবে। সো এইটা তোমার জন্য, তোমার লাইফে হয়তো তোমার অনেক ছোটো এখনও, জাস্ট তোমাদের এখন মেইন এরিনাটাই হচ্ছে পড়াশোনা, কিন্তু একটা সময় আসবে যেখানে তোমাদের মেইন এরিনার একটা গুরুত্বপূর্ণ অংশ হবে তোমাদের প্রফেশনাল সেক্টর বা জব সেক্টর। তো এই যে আগে গ্র্যাজুয়েশন শেষ হলে কী হয়, একটা বড় সময় পাওয়া যায় নিজেকে সুন্দর করে প্রিপেয়ার করার জন্য প্রফেশনাল লাইফের জন্য। তো আগে গ্র্যাজুয়েশনগুলো অ্যাডভান্টেজটা তোমরা পাবা। সো এই কারণেই বিউপি ইউনিক। ওকে, সো বিউপির ইউনিকনেস জানলাম আমরা। এখন বিউপির একাডেমিক যে ফ্যাকাল্টিগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু পরিচিত হব। ওকে, বিউপিতে অনেকগুলো ফ্যাকাল্টি আছে, তার মধ্যে আন্ডারগ্রেড লেভেলে মানে অনার্স লেভেলে 4টা ফ্যাকাল্টিতে অ্যাডমিশন নেওয়া হয়। সে ফ্যাকাল্টিগুলো হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন শর্ট দিস ইজ কল্ড অ্যাজ এফএসটি। এখানে অফিসিয়ালি সিট হচ্ছে 300টা। আমি বলে রাখি, তোমাদেরকে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করছে এগুলো সবই অফিসিয়াল ইনফরমেশন, মানে কাগজে কলমে যে অফিসিয়ালি যে ইনফরমেশন সেটা প্রোভাইড করা হচ্ছে। ওকে, মানে অথেন্টিক যেটা। ওকে, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এফবিএস, এখানে 500 সিট আছে, অনেক সিট। এবং একটা মজার বিষয় হচ্ছে বিউপিতে এফবিএসে চান্স পাওয়া বাকি সবগুলো থেকে সহজ। যদি এফবিএসে সবচেয়ে কম ওয়েটিং টানে, ওয়েটিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না তোমার। তুমি যদি একটু ওয়েল অর্গানাইজডভাবে একটু সাজিয়ে প্রিপারেশন নিতে পারো, ট্রাস্ট মি, তোমার টার্গেট এফএএসএস, দেখবে এফএএসএস প্রিপারেশন দিয়ে তোমার এফবিএস হয়ে যাবে। এফবিএস একটু গুছিয়ে পড়তে হয়, কীভাবে পড়তে হবে সেটা আমি সামনে বলবো, ঠিক আছে? ওকে, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এফএএসএস, এখানে 400 অফিসিয়াল সিট আছে। ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এফএসএস, এখানে অফিসিয়াল সিট হচ্ছে 300টা। টোটাল বিউপিতে অফিসিয়াল সিট হচ্ছে আন্ডারগ্রেড লেভেলে 1500, মানে 1500। তবে এখানে একটা কথা বলে রাখি, পরবর্তীতে কিছু শিক্ষার্থী মধ্যকালীন সময়ে ভর্তি ক্যান্সেল কিংবা ড্রপ আউট হওয়ার সম্ভাবনা থেকে যেসব ডিপার্টমেন্ট নর্মালি 100টি সিট রয়েছে সেখানে 10 থেকে 20 জন, অথবা যেসব ডিপার্টমেন্টে 50টি সিট রয়েছে সেখানে 5 থেকে 10 জন অতিরিক্ত শিক্ষার্থী মেরিট মানে মেধা অনুযায়ী ভর্তি করানো হয়, ঠিক আছে? আর মানে কি বুঝলে? আর মানে হচ্ছে, দেখো যে ক্লাস শুরু হচ্ছে, সাপোজ ক্লাস শুরু হওয়ার পর অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরও একেবারে মাঝপথে দেখা যায় কিছু স্টুডেন্টস চলে যেতে পারে বিভিন্ন কারণে। তো সেই ক্ষেত্রে যেন সিট ফাঁকা না থাকে, এই কারণে অফিসিয়ালি যে সিটগুলো আছে সেখান থেকেও মেরিট অনুযায়ী, মানে পরীক্ষা দিয়েছে মেরিট এসেছে, সেই মেরিট অনুযায়ী 100 সিট আছে এমন ডিপার্টমেন্টে 10 বা 20 জন, এবং 50টি সিট রয়েছে সেখানে 5 বা 10 জন অতিরিক্ত ভর্তি হয়। এখন একটা মজার ফ্যাক্ট হচ্ছে, অন্য বিভিন্ন দেখবা বিভিন্ন পেজ বিভিন্ন পোস্টে দেখবা সিট লেখা থাকবে 120, 55 বা 60। তারা তো অফিসিয়াল সিটটা জানে না, তারা জানে না যে অফিসিয়ালি সিট 300। এই যে 5 বা 10 বা 10 বা 20 জন করে প্রতিটা ডিপার্টমেন্টে যে অতিরিক্ত করে ভর্তি করায়, এর কারণে কী হয়, প্রায় 150 করে স্টুডেন্টস বেড়ে যাচ্ছে ফ্যাকাল্টিগুলোতে। রেজাল্ট শিট দেখে তারা ভাবে ওইটাই সিট, কিন্তু আসলে কিন্তু এটা সিট না। সিট হচ্ছে কি, এইটা হচ্ছে অফিসিয়াল সিট, যে 300, 500, 400, 300, এইটা অফিসিয়াল সিট।
আর এই যে 10 জন বা 20 জন, 5 জন বা 10 জন অতিরিক্ত ভর্তি করা, এটা ওই যে ড্রপ আউট হতে পারে কেউ বা সিট ফাঁকা হওয়ার সম্ভাবনা থেকে করা, কিন্তু এটা অফিসিয়াল সিট না। কিন্তু অনেকেই আছে না বুঝে এই ইনফরমেশনগুলো তোমাদের সামনে প্রোভাইড করে যে সিট হচ্ছে কি এতগুলো। তো এই যে অতিরিক্ত ভর্তি করা, এটা আমাদের জন্য লাখ, যে 5-10টা সিট বেশি পাচ্ছি, আমার লাখ থাকলে হয়ে যেতে পারে, কিন্তু আসলে অফিসিয়াল সিট কি বিউপিতে 1500। ঠিক আছে, ওকে। আমরা এখন স্পেসিফিকলি ইন্ডিভিজুয়ালভাবে প্রতিটা ফ্যাকাল্টি নিয়ে একটু আলোচনা করব। ফ্যাকাল্টির রিকোয়ারমেন্ট, ফ্যাকাল্টির মার্কস ডিস্ট্রিবিউশন, কী কী সাবজেক্ট পড়াশোনা করতে হয় বা কোনো কন্ডিশনস থাকলে সেই কন্ডিশনসগুলো কী, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এফএসটি। যদিও বিউপিতে এফএসটি খুব একটা পপুলার না, ওকে। বিউপিতে মেনলি এফবিএস, এফএএসএস বা এফট্রিপল সবচেয়ে বেশি পপুলার, এবং দেখা যায় এগুলো পারপাসে বা এগুলো টার্গেটেই স্টুডেন্টসরা মেইনলি প্রিপারেশন নেয়, কারণ আমাদের পুরো প্ল্যানিং ওই বাকি 3টা ফ্যাকাল্টিকে নিয়ে। তবে যেহেতু আমরা বিউপির কোচিং করি এবং বিউপি সেন্ট্রিক কোচিং বা বিউপি ডেডিকেটেড কোচিং, এই কারণে আমাদের পুরো অ্যাডমিশন টেস্টটাকে কাভার করতে হয়। এই কারণে আমাদের কোর্স নেই এফএসটি নিয়ে, কিন্তু এফএসটি নিয়ে আমাদের প্ল্যানিং সাজাতে হয় বা ইনফরমেশন প্রোভাইড করতে হয়। সো এই কারণে এফএসটি নিয়েও কথা বলা হচ্ছে, ওকে। এফএসটি তো অফিসিয়াল, আমি শুরুতেই বলেছি, এখানে প্রত্যেকটা ইনফরমেশনই হচ্ছে অফিসিয়াল বা অথেন্টিক যে ইনফরমেশন সেটা বলা হয়েছে, ঠিক আছে, আর বাইরে কিছু না, ওকে। এফএসটিতে আন্ডারগ্রেড লেভেলে ডিপার্টমেন্ট রয়েছে 3টি এবং অফিসিয়াল সিট হচ্ছে 300। 3টা ডিপার্টমেন্টের মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আইসিই। এফএসটিতে আন্ডারগ্রেড লেভেলে সবচেয়ে সিনিয়র সাবজেক্ট বা ডিপার্টমেন্ট হচ্ছে আইসিই, ওকে। আইসিই আগে নাম ছিল আইসিটি, এখন নাম হচ্ছে আইসিই। এখানে অফিসিয়ালি সিট হচ্ছে 100টা, কিন্তু ওই যে বললাম না যে পরবর্তীতে সিট ফাঁকা হতে পারে, সেই সম্ভাবনা থেকে 115 জন বা 120 জন ভর্তি করা, যেমন দেখবে এবার 120 জন করে নিয়েছে। তো এই যে অন্য যারা আছে, যারা বিউপি সম্পর্কে খুব একটা আইডিয়া রাখে না কিন্তু বিউপির জন্য পড়ায় বা ইনফরমেশন প্রোভাইড করে, তারা ভাবে এই 120টাই সিট। তো তারা কি করে, তারা হচ্ছে এই 120টা সিট ধরে সিট কাউন্ট করে, কিন্তু আসলে কিন্তু অফিসিয়ালি 100টাই সিট। ওই 20টা কোনো বছর 10টা বেশি নেয়, 10 জন বেশি নেয়, কোনো বছর হয়তো বা 20 জন বেশি নেয়, বাট যাই হোক আমরা 100 ধরে আগাবো। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই রেসপন্স করতে হবে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ভাইয়া তোমরা মাঝে মধ্যে কোশ্চেন্স করবা, যেখানে যেখানে কোশ্চেন্স থাকে ফাইনালি মানে আমাদের পুরো ওরিয়েন্টেশনের ফর্মাল যেই সেগমেন্টটা সেটা শেষ হওয়ার পর দেন ইন্টারঅ্যাক্টিভলি তোমরা তোমাদের মতো কোশ্চেন্স করবে, আমি তোমাদের মতো করে ফর্মালি ইনফর্মালি আনসার করবো, ওকে। ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইয়েস, এখানে সিট রয়েছে 100টা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি, একেবারে নতুন ডিপার্টমেন্ট, মানে মাস্টার্স আগেই ছিল, আন্ডারগ্রেড লেভেলে মানে আন্ডার গ্র্যাজুয়েশন বা এই যে তোমাদের অনার্স লেভেলে, খুব বেশিটা নতুন। এখানে সিট হচ্ছে 100টা। শুধুমাত্র বিজ্ঞান বিভাগে যারা ছাত্রছাত্রী আছে তারাই কেবল এখানে আবেদন করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে গত বছর এখানে জিপি রিকোয়ারমেন্ট ছিল 10/10, মানে তোমাকে ডাবল প্লাস পেতে হবে। খুব টাফ কিন্তু, তাই না? যাই হোক, এই জিপিএটা হয়তো বা নেক্সট ইয়ার চেঞ্জ হবে এবং সম্ভাবনা বেশি চেঞ্জ হওয়ার, সো টেনশনের কারণ নাই, চেঞ্জ হতে পারে এবং আগের জিপি রিকোয়ারমেন্টে ব্যাক করতে পারে বিউপি, ঠিক আছে। ওকে, এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো। এখানে তোমাকে কোয়েশ্চেন্সে থাকবে ম্যাথস, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো থাকবে, ঠিক আছে। যেহেতু সায়েন্স, এখানে ম্যাথমেটিক্যাল ফ্যাক্টসগুলো থাকে, এছাড়া থিওরিটিক্যাল ফ্যাক্টসগুলো একটু টাফ হয় এবং এখানে ব্রেন স্টর্ম করতে হয় তোমাকে। এই কারণে এখানে 100তে পরীক্ষা হয় না, নর্মালি আগে 80তে হতো, এখন লাস্ট সেশনে 60-এ হয়েছে, বাট এটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, কারণ লাস্ট সেশনে একটু এক্সেপশনাল এক্সাম হয়েছে। সো এখানে 4টা সাবজেক্টের মধ্যে তোমাকে যে কোনো 3টা সাবজেক্টে আনসার করতে হবে। তার মানে ইউ হ্যাভ টু আনসার এনি 3 সাবজেক্টস অ্যান্ড টোটাল মার্কস 60, মানে 60 মার্কস। যে কোনো 3টা সাবজেক্ট তোমাকে আনসার করতে হবে, সময় 1 ঘন্টা। তবে এখানে কিছু কন্ডিশনস আছে, কন্ডিশনসগুলো একটু বুঝতে হবে। কোনো শিক্ষার্থী যদি আইসিই অথবা সিএসসি পেতে চায়, মানে 2টা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চায়, আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং মানে ম্যাথস পারতে হবে, ম্যাথস লাগবেই, এই কারণে অবশ্যই তোমাকে ম্যাথস আনসার করতে হবে। অর্থাৎ আইসিই বা সিএসসি সাবজেক্টটা পেতে হলে তোমাকে ম্যাথস আনসার করতে হবে। আর এনভায়রনমেন্টাল সায়েন্স পেতে হলে তোমাকে অবশ্যই বায়োলজি আনসার করতে হবে। তার মানে তোমরা যারা বায়োলজি লাভার আছো, মেডিকেলের প্রিপারেশন নিবা, তোমাদের জন্য কিন্তু বায়োলজি পারাটা ইজি। সো যদি এনভায়রনমেন্টাল সায়েন্স ফার্স্ট চয়েস হয় বা পেতে চাও, তাহলে তোমাকে বায়োলজি আনসার করতে হবে। আর যদি তুমি ওয়ান ম্যান আর্মি হও, মানে একসাথে সব লাগবে তোমার, সেক্ষেত্রে তোমাকে মেধাবীও বেশি হতে হবে, অর্থাৎ তোমাকে অলরাউন্ডার হতে হবে। তার মানে আইসিই, সিএসসি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স 3টি সাবজেক্টে যদি তুমি পেতে চাও, তোমাকে ম্যাথ এবং বায়োলজি উভয় সাবজেক্টে আনসার করতে হবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি থেকে যে কোনো একটা আনসার করলেই হবে, এটা তোমার ইচ্ছে, মনের ইচ্ছে, ঠিক আছে। আর
সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামযোগ্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। অ্যান্ড দ্যাটস অল ফর সায়েন্স। যদি এখানে আমরা যারা আছি তাদের মেইন টার্গেট FBS, FASS বা FSSS, বাট নিয়ম রক্ষা করতে হবে। সায়েন্স আমাদের কোর্স নেই, কিন্তু সায়েন্স নিয়ে ইনফরমেশন প্রোভাইড করতে হবে, এই কারণেই মেনলি সায়েন্সের সেকশনটা রাখা। কী নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যালাউড বিউপিতে সেইগুলো একটা লিস্ট এখানে দেওয়া আছে। এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে, স্লাইডটা একবার চোখ বুলালি হবে আর কি। ওকে ওকে, সো নাও আমাদের যেগুলো টার্গেট FBS, FASS বা FSSS। ওকে ওকে, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ FBS। BBA তোমাদেরকে বলে রাখি, বিউপির BBA কিন্তু ঢাকা ইউনিভার্সিটির IBA, FBS, নর্থ সাউথের BBA, ব্র্যাকের BBA, তাদের সাথে কিন্তু তাল মিলিয়ে বিউপির BBAও কিন্তু লিডিং পর্যায়ে আছে এবং খুব ভালো বিউপির BBA। ওকে, তোমরা তো অনেকেই অবাক হবা, বিউপির MBA দিয়েই নর্মালি বিউপির যাত্রা শুরু। অনেক ডক্টর ইঞ্জিনিয়ার আছে যারা কিন্তু বিউপিতে MBA করতে আসে। বিউপির MBA, ঢাকা ইউনিভার্সিটির IB এর MBA, FBS এর MBA, এগুলো কিন্তু অনেক ভালো এবং বিউপি পাল্লা দিয়ে তাদের সাথে কম্পিটিশন করছে। ওকে ওকে, যাই হোক, FBS এর টোটাল সিট হচ্ছে 5টা, টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে 5টা, যেখানে অফিসিয়াল, আমি আবার বলছি অফিসিয়ালি সিট হচ্ছে 500, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 100 করে সিট। BBA জেনারেল, বিউপির সবচেয়ে সিনিয়র অনার্স লেভেলে বিউপির সবচেয়ে সিনিয়র ডিপার্টমেন্ট হচ্ছে BBA জেনারেল। 2009 সালে, 8 সালে বিউপি প্রতিষ্ঠা লাভ করে। 2009 সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু করে MBA দিয়ে, প্রথমে অনার্স লেভেল শুরু হয়নি, 2010 সাল থেকে হচ্ছে অনার্স লেভেল শুরু হয়। এই যে BBA জেনারেল, সেই BBA জেনারেল দিয়ে যাত্রা শুরু করে। BBA জেনারেলে অফিসিয়ালি সিট হচ্ছে 100, আবার বলছি অফিসিয়াল সিট, ঠিক আছে, অফিসিয়াল সিট হচ্ছে 100। BBA ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম মানে AIS, এখানে সিট হচ্ছে 100। আমি যখন পরীক্ষার্থী ছিলাম, আমার কিন্তু আমি যেহেতু সেকেন্ড টেমার ছিলাম, এই কারণে সবগুলিতে পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবগুলিতে চান্স হয়েছিল, আমার AIS আসছিল FBS এ। ওকে ওকে, BBA ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং, এখানে 100 সিট রয়েছে অফিসিয়ালি। BBA ইন ম্যানেজমেন্টে 100 সিট রয়েছে। BBA ইন মার্কেটিং 100 সিট রয়েছে, তার মানে 500 অফিসিয়াল সিট রয়েছে। এখানে সবাই আবেদন করতে পারবে, তুমি সায়েন্স, আর্টস না কমার্স, নো ম্যাটার, বাট তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে সায়েন্সের জন্য, কমার্সের জন্য বা আর্টসের জন্য আলাদা করে সিট বরাদ্দ নেই, সবার জন্য সিট ওপেন। যার মেরিট আগে থাকবে সেই তার পছন্দের তালিকার উপরের সাবজেক্ট পেতে পারবে। অন্য ইউনিভার্সিটির মতো সায়েন্সের জন্য আলাদা সিট, কমার্সের জন্য আলাদা সিট, আর্টসের জন্য আলাদা সিট, এই ফ্যাক্টগুলো বিউপিতে নেই। বিউপি সবার জন্য, যে ভালো এক্সাম দিবে তার জন্য তার পছন্দের সাবজেক্ট ওয়েট করবে। ওকে, এখানে জিপিএ রিকোয়ারমেন্টসটা দেখি। এখানে তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিতে চাও, তোমাকে টোটাল জিপিএ মানে SSC প্লাস HSC মিলিয়ে টোটাল জিপিএ লাগবে 9, যেখানে মিনিমাম জিপিএ থাকতে হবে আলাদা করে 4.25। তুমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তোমার টোটাল জিপিএ লাগবে 8.50, যেখানে SSC এবং HSCতে আলাদা করে মিনিমাম 4 থাকতে হবে। তুমি যদি হিউম্যানিটিস বা আর্টস ব্যাকগ্রাউন্ডের হও, তোমার টোটাল জিপিএ লাগবে 8.50, SSC এবং HSCতে আলাদা করে অ্যাটলিস্ট মানে মিনিমাম তোমাকে 4 রাখতে হবে। মার্কস ডিস্ট্রিবিউশন বলে রাখি, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা জাস্ট গত সেশন হয়েছে এবং মজার বিষয় হচ্ছে বিউপি প্রথমে সার্কুলার পাবলিশ করেছিল, সার্কুলার পাবলিশ হওয়ার প্রায় 1 সপ্তাহ পর আবার সার্কুলার চেঞ্জ করেছে এবং ওই যে পরবর্তী যে সার্কুলারটা চেঞ্জ করেছিল ওখানে হচ্ছে এই FBS এর মার্কস ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ করা হয়েছে। বাট এইটুকু অনুমান করা যায় আগামী বছর আগের যেই প্যাটার্নটা ছিল, মানে এই লাস্ট সেশনের আগে যেভাবে পরীক্ষা হতো FBS এ, ওই স্ট্যান্ডার্ড পরীক্ষা হতে পারে। যাই হোক, মার্কস ডিস্ট্রিবিউশন বাড়তে পারে কমতে পারে, ওইটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এখানে 3টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে, ম্যাথস লাগবে, ইংলিশ লাগবে, জেনারেল নলেজ লাগবে। অর্থাৎ লাস্ট সেশনে এই ফ্যাকাল্টিতে টোটাল 75 মার্কস এক্সাম হয়েছে, যেখানে ম্যাথসে ছিল 40, ইংলিশে ছিল 25, জেনারেল নলেজে ছিল 10। আমাদের অনেক স্টুডেন্ট ছিল যারা FBS টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল FASS বা FSSS, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেভাবে জিকে পড়াই এবং তারা FASS FSSS মানে কি, তারা জিকেতে খুব এক্সপার্ট হবে, তাদের কাছে এই 10 আউট অফ 10 পাওয়া অনেক সহজ ছিল। এবং অনেকেই ছিল FBS টার্গেট ছিল না কিন্তু FBS চান্স পেয়েছে। যেমন আমাদের পেজে দেখবে একটা মেয়ের ভিডিও আছে, সেই মেয়ে কিন্তু FBS টার্গেট ছিল না, কিন্তু সে এই যে জেনারেল নলেজে 10 আউট অফ 10 পেয়ে, ইংলিশে কিছু মার্কস পেয়ে, কোনো মতে জাস্ট মিনিমাম মার্কসটুকু উঠিয়ে সে এখন মার্কেটিংয়ে পড়ছে। সো এইটাই, এই যে কিছুক্ষণ আগে বললাম না যে FBSটা ইজি, একটু জাস্ট প্ল্যানিং করে আগাতে হবে, সেই প্ল্যানিংটাই কিন্তু সামনে ডে বাই ডে বলবো এবং প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস তোমাদেরকে বলা হবে। আমাদের এখানে তোমাদের মেইন কথা হচ্ছে আমরা তোমাদের শুধু টিচার না, তোমাদের মেন্টর, তোমাদের কোচ, এবং ক্লাসের বাইরে যখন যেটা প্রয়োজন গাইডলাইন্স প্রোভাইড করে পুরো সময়টা তোমাদের সাপোর্ট দেওয়া হচ্ছে আমাদের কাজ। শুধু ক্লাস না, ক্লাস কখনো এনাফ না, ক্লাস পড়াশোনা শেখানো হবে বা অফিসিয়াল বা ফর্মাল ডিসকাশনস হবে, ক্লাসে বাইরে যে কোনো প্রয়োজনে যে কোনো টিচার্সের সাথে তুমি ডিসকাস করতে পারবা। ওকে ওকে, যাই হোক, মার্কস ডিস্ট্রিবিউশন কমুক বা বাড়ুক,
ধরেই রাখবা তোমাকে এফবিএস যদি তুমি উইন করতে চাও তাহলে তোমাকে ম্যাথস আনসার করতে হবে, ইংলিশ আনসার করতে হবে, জেনারেল নলেজ আনসার করতে হবে। সো দ্যাটস অল ফর এফবিএস। এখন আমরা এফএএসএস নিয়ে একটু আলোচনা করি। এফএএসএস মানে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। এখানে সব এক্সাম দিতে পারে। এখানে টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে 6 এবং টোটাল অফিসিয়াল সিট হচ্ছে 400। এখানে ইকোনমিক্স রয়েছে, এখানে 100 সিট রয়েছে, অনেক সিট। ইংলিশ আছে, এখানে অনেক সিট, 100 সিট রয়েছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে 50টা সিট এখানে। ডেভেলপমেন্ট স্টাডিজ আছে 50টা সিট এখানে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স আছে, এটাকে সংক্ষেপে বলা হয় ডিএমআর, এখানে 50টা সিট রয়েছে। সোশিওলজি এখানে 50টা সিট রয়েছে। এই হচ্ছে অফিসিয়ালি 400 সিট, ঠিক আছে। এই ফ্যাকাল্টিতেও সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি সায়েন্স আর্টস কমার্স এটা বিষয় না, বিষয় হচ্ছে তোমার যদি জিপিএ রিকোয়ারমেন্ট ঠিক থাকে তাহলে অবভিয়াসলি ইউ ক্যান অ্যাপ্লাই। এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাকে টোটাল জিপিএ রাখতে হবে এসএসসি প্লাস এইচএসসি মিলে 9। তার চেয়ে বড় কথা এখানে আগে ইন্ডিভিজুয়াল জিপিএটা একটু হার্ড রেখেছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.5 রাখতে হবে। এটা কিন্তু টাফ, লাইক দেখা যায় এসএসসিতে অনেকগুলি জিপিএ 5 থাকে, কিন্তু এইচএসসিতে দেখা যায় একটু ড্রপ করে, মানে 4.25 বা 4.3 এরকম পায়। সো টোটাল জিপিএটা মিট করে কিন্তু ইন্ডিভিজুয়ালটা মিট করে না, এই যে খেয়ে গেল কট। বাট যাই হোক, টোটাল জিপিএ 9 এবং ইন্ডিভিজুয়ালে 4.5 রাখতে হবে সায়েন্স থেকে। তবে বিজনেস বা আর্টসের জন্য আবার অনেকটাই শিথিল করা হয়েছে এই টাফনেসটা। বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে তোমাকে টোটাল জিপিএ 8.5 রাখতে হবে, ইন্ডিভিজুয়ালি 4 করে রাখলেই হবে। এবং হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে তোমাকে 8 রাখতে হবে। কেন 8 রাখতে হচ্ছে এত কম কেন? কারণ হচ্ছে যেহেতু আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স মানে আর্টস ফ্যাকাল্টি, যেহেতু আর্টস ফ্যাকাল্টি আর্টসদেরকে তো একটু অ্যাডভান্টেজ দিতেই হবে, তাই না? সো এই কারণেই তাদের জন্য জিপিএ 8 রাখতে হবে এবং এসএসসি এবং এইচএসসি 4 থাকতে হবে। তোমাদেরকে বলে রাখি, বিউপি কিন্তু বাংলাদেশ সবচেয়ে হাইয়েস্ট জিপিএ রিকোয়ারমেন্ট রাখে প্রতি বছর। মানে অন্য পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে বিউপি সবসময় একটু এক্সেপশনালি চলা ট্রাই করে, আগে এক্সাম নিয়ে ফেলে, কারা কী করলো সেটাতে ফোকাস করে না। তারা তাদের মতো করে জিপিএ এরকম বড় বড় করে জিপিএ রাখে, বুঝছো? কারণ বিউপি সবসময় চায় যে এখানে একটু আপার লেভেল স্টুডেন্টস আসবে। তোমরা জানো বিউপির বয়স খুব বেশি না, একবার ইয়াং ইউনিভার্সিটি, কিন্তু বিউপি খুব ফাস্টেস্ট ওয়েতে কিন্তু গ্রো করছে। ইমার্জিং ইউনিভার্সিটি, খুব দ্রুত অনেক বেশি ভালো করছে এবং সামনে ভালো করবে। এবং বিউপির একটা ভিশন আছে 2030, ভিশন 2030, এবং বিউপি টার্গেট রেখেছে 2030 সালের মধ্যে বিউপি ইন্টারন্যাশনালি একটা লেভেলে চলে যাবে। যাই হোক, বিউপি যেভাবে যাচ্ছে সেটা পসিবল যে ইন্টারন্যাশনালি একটা লেভেলে যাওয়া। ওকে, এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদের পছন্দের ডিস্ট্রিবিউশন। এখানে ওই যে বোরিং ম্যাথস নাই, এখানে খুবই সহজ। ইংলিশ লাগবে, বাংলা লাগবে, জেনারেল নলেজ লাগবে। ইংলিশ 40, বাংলা 20 এবং জেনারেল নলেজ 40। এই হচ্ছে 100 মার্কস এক্সাম, সর্বমোট 100 মার্কসের পরীক্ষা এবং সময় থাকবে 1 ঘন্টা। ফাইনাল ওয়ান, ডাইনামিক ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষিপ্ত করে F3+ বলি। টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে এখানে 4টা, অফিসিয়াল সিট হচ্ছে এখানে 300। আবার বলছি অফিসিয়াল সিট, ওই যে কিছু অতিরিক্ত মেরিট অনুযায়ী ভর্তি করে সেটা আমরা কাউন্ট করছি না, ওকে? কারণ এটা কম বেশি হতে পারে, বাট অফিসিয়াল যেটা সেটা আমরা ধরে আগাচ্ছি। এখানে টোটাল অফিসিয়াল সিট হচ্ছে 300। 4টা ডিপার্টমেন্ট রয়েছে এখানে ম্যাস কমিউনিকেশন জার্নালিজম রয়েছে, এখানে 50টা সিট রয়েছে। ইন্টারন্যাশনাল রিলেশনস রয়েছে, আইআর রয়েছে, এখানে 100টা সিট রয়েছে। এলএলবি বা ল রয়েছে, এখানে 100 সিট রয়েছে। পিচ কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ রয়েছে, এখানে 50টা সিট রয়েছে। একটা জিনিস বলে রাখি, পিচ কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ আমি যতটুকু জানি এখন পর্যন্ত বাংলাদেশের 2টা পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা আছে। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, একটা হচ্ছে বিউপি। তো আগে অনার্স লেভেলে এটা ছিল না, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে ছিল। মানে যারা পোস্ট গ্র্যাজুয়েশন করতো বা মাস্টার্স করতো তাদের জন্য হচ্ছে এই ডিপার্টমেন্ট ছিল, মানে সাবজেক্টটা ছিল। পরবর্তীতে 21-22 সেশন থেকে, মানে কয়েক বছর আগে থেকে অনার্স লেভেলেও এই ডিপার্টমেন্ট চালু করা হয়েছে। পিচ কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ, খুবই ভালো ডিপার্টমেন্ট, ওকে? সো যাই হোক, 4টা ডিপার্টমেন্টই খুবই ভালো, ডাইনামিক ডিপার্টমেন্ট সবগুলোই। এখানেও সব ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি সায়েন্স আর্টস কমার্স যাই হও না কেন, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, তোমার টোটাল জিপিএ রাখতে হবে 9, ইন্ডিভিজুয়াল জিপিএ থাকতে হবে আলাদা করে 4 করে। যদি তুমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তোমার টোটাল জিপিএ থাকতে হবে 8.50 এবং ইন্ডিভিজুয়াল রাখতে হবে 4 করে। যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তোমাকে 8.25 রাখতে হবে টোটাল জিপিএ এবং ইন্ডিভিজুয়াল রাখতে হবে 4 করে। সো এখানে মোটামুটি দেখা যায় যারা মোটামুটি ভালো রেজাল্ট করে সবাই এক্সাম দিতে পারে। এই কারণে এখানে কিন্তু অনেক বেশি ক্যান্ডিডেটসও হয়, ঠিক আছে? একটু ভালো করে পড়লে এখানে চান্স পাওয়া টাফ কিছু না, ওকে? এখানে মার্ক ডিস্ট্রিবিউশন এফএএসএস এর মতো সেম, ইংলিশ 40, বাংলা 20,
জেনারেল নলেজ 40, মানে খুবই সহজ সাবজেক্টগুলো যেগুলো তোমরা পছন্দ করো, তাই না? অর্থাৎ সর্বমোট 100 মার্কসের পরীক্ষা হবে, সময় 1 ঘন্টা। একটা পার্সোনালি একটা অ্যাডভাইস দিই, তোমাদের অনেকেরই FBS টার্গেট, অনেকেরই FASS টার্গেট, অনেকের FSSS টার্গেট। তোমার টার্গেট আসলে যেটা হোক না কেন, যেহেতু তুমি সেকেন্ড টাইমার্স যদি হয়ে থাকো, এক কথা সেকেন্ড টাইম হও বা ফার্স্ট টাইম হও, তোমার টার্গেট যদি বিউপি হয়, স্পেসিফিকভাবে চান্সটা তোমার দরকার, তাহলে আমি প্রিফার করবো তুমি 3টা ফ্যাকাল্টিতে পরীক্ষা দাও যদি জিপি রিকোয়ারমেন্টটা মিট করে। অবশ্যই একটা ফিক্সড টার্গেট থাকবে, কিন্তু ব্যাকআপ হিসেবে বাকি ফ্যাকাল্টিগুলোতে পরীক্ষা দেওয়া ট্রাই করো। কোনটায় হয়ে যাবে বলা যায় না, কারণ অ্যাডমিশন টেস্ট এমন একটা জায়গা, এখানে কার চান্স হবে, কোথায় চান্স হবে, সেটা কখনই কনফার্ম করে বলা যাবে না। আমাদের অনেক ভালো স্টুডেন্ট ছিল, তার কী হয়েছে মনে করো বিউপি হয়নি, কিন্তু সে অন্য ইউনিভার্সিটিতে খুব ভালো পজিশন পেয়েছে। আবার অনেক খারাপ স্টুডেন্ট ছিল, তার আবার বিউপি হয়েছে, অন্য ইউনিভার্সিটি হয়নি। এটা নিয়ম অ্যাডমিশন টেস্টের, এটা একটা নেচার যে তুমি কোথায় চান্স পাবো কেউ বলতে পারে না, তুমি কোন ফ্যাকাল্টিতে চান্স পাবো। যে একটা মেয়ের এক্সাম্পল দিলাম না, যে তার টার্গেট ছিল FASS বা FSSS, কিন্তু সে চান্স পেয়েছে FBS, এরকম বিষয়টা যে কোথায় চান্স হবে বলা যায় না। তো এই কারণে তুমি ট্রাই করো সবগুলোতে পরীক্ষা দেওয়ার। হয়তো তোমার অ্যাপ্লাই করার জন্য কিছু এক্সট্রা ফি যাচ্ছে, কিন্তু হয়ে যেতে পারে, কারণ আলটিমেটলি ঘুরে ফিরে সেম। আর বিউপি সবসময় সেন্ট্রালি চলে, মানে সব ডিসিশন সেন্ট্রালি করে, বুঝছো? মনে করো FASS যে কোশ্চেন্সটা এসেছে, সেই কোশ্চেন্সের কিছু কোশ্চেন্স আবার রিপিট হতে পারে FSSS, একটা জিকে মনে করো FSSS আসছে, ওই জিকেটা আবার FBS আসতে পারে, এরকম বিষয় এটা। ওকে, যাই হোক, FSSS 100 মার্কস এক্সাম দিতে হবে, সময় 1 ঘন্টা। এই হচ্ছে মোটামুটি 4টা ফ্যাকাল্টি নিয়ে মোটামুটি ওভারঅল একটা ওভারভিউ প্রোভাইড করলাম তোমাদেরকে। এখন আমরা একটু সামনে মুভ করব, কী কী স্টেপস রয়েছে বিউপিতে চান্স পাওয়া সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, বাংলা ব্যতীত বাকি সকল বিষয়ের প্রশ্ন ইংরেজিতে করা হবে। বিউপিতে আসলে একাডেমিক কার্যক্রম ইংরেজি ভাষায় পরিচালনা করা হয়। তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিয়েছো, তোমরা হয়তো বা বিউপি ক্লাসরুমে যদি তোমার সিট পড়ে, বিশেষ করে FSSS টাওয়ার, যেটা যদি এখন নামকরণ করা হয়নি বাট পরবর্তীতে করানো হবে, মানে পুরাতন বিল্ডিং যেটা একাডেমিক ব্লক, ওখানে ক্লাসরুমগুলোতে হয়তো দেখেছো যে লেখা আছে যে ইংলিশ প্লিজ, অর্থাৎ বিউপিতে কিন্তু ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হয়। বিউপিতে তোমার বাংলা এবং ইংলিশ সাবজেক্টটা, মানে এই ল্যাঙ্গুয়েজ দুটো ম্যান্ডেটরি। বিউপিতে থার্ড একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। নর্মালি অন্য ইউনিভার্সিটিগুলোতে IR সাবজেক্টে পড়লে হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, কিন্তু বিউপিতে তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন, তোমাকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। সো নর্মালি বিউপিতে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ফ্রেঞ্চ শেখানো হয়। বুঝতে পেরেছো সবাই? শুনতে পাচ্ছ আমাকে? ওকে, তার মানে দেখো, বিউপিতে তুমি একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন করতে আসছো, কিন্তু বিউপি তোমাকে কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্রোভাইড করবে, যেমন প্রেজেন্টেশনে তুমি খুব এক্সপার্ট হবা, তারপর টেকনিক্যালি অনেক বেশি অ্যাডভান্স থাকবে তুমি, তোমার কমিউনিকেশন স্কিলস থাকবে খুব স্মার্ট, ইংলিশও মোটামুটি এক্সপার্ট হবে, কারণ এখানে সব কিছু ইংলিশে হয়। এই যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, এটা শিখতে পারছো, সে এগুলো কিন্তু একটা অ্যাডভান্টেজ। তার চেয়ে বড় কথা, বিউপি একটা সুন্দর এনভায়রনমেন্ট দিবে তোমাকে। একটা এনভায়রনমেন্ট একটা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো একটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছ, যেটা তোমাকে তোমার ফিউচার বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে হেল্প করতে পারে। একটা ইউনিভার্সিটি তোমাকে অনেক কিছু দিবে, এই কারণে ইউনিভার্সিটি না আমাদের এত আবেগ, এত ইমোশনস কাজ করে। ওকে ওকে, সো দেখো এখানে প্রথমে একটা এলিজিবল লিস্ট দেওয়া হয়। এই এলিজিবল লিস্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা নিয়ে অনেক কনফিউশনস থাকে। প্রত্যেকটা ইনফরমেশন অথেন্টিক, একটা ইনফরমেশনও অফিসিয়াল ইনফরমেশন বাইরে দেওয়া হচ্ছে না তোমাদেরকে, ঠিক আছে? ওকে, এলিজিবল লিস্ট, এটা শুনতে একটু অন্যরকম লাগলেও এই এলিজিবল লিস্ট জিপিএর ভিত্তিতে করানো হয় না। আবার বলছি, এলিজিবল লিস্ট মানে বিউপিতে যে শর্ট লিস্ট বা এলিজিবল লিস্ট দেওয়া হয়, এটা জিপিএর ভিত্তিতে বা মার্কসের ভিত্তিতে করা হয় না। ক্লিয়ার সবাই? গট ইট এভরিওয়ান? বুঝতে পেরেছো? আবার বলছি, এলিজিবল লিস্ট আমি চাই আমাদের স্টুডেন্টসরা অনেক অ্যাডভান্স হবে, তারা অনেক বেশি অ্যাডভান্স হবে, তারা অন্যদের থেকে ইনফরমেশন বেশি জানবে বিউপি নিয়ে, বরং তারাই মানে আমাদের স্টুডেন্টসরা বাকিদেরকে মানে বাইরের স্টুডেন্টসদেরকে বিউপি নিয়ে ইনফরমেশন প্রোভাইড করবে। সো সবাইকে খুব বেশি ইনফর্ম থাকতে হবে অ্যাবাউট বিউপি। তোমাদের যে শর্ট লিস্ট করা হয় সেটা জিপের ভিত্তিতে করা হয় না। নর্মালি অনেকেই আছে বিউপিতে প্রপারলি অ্যাপ্লাই করতে পারে না। বিউপিতে অ্যাপ্লাই করার 2টা স্টেপ আছে। তো ওরা কী করে, ওই প্রথম স্টেপে পেমেন্ট করার পর ভাবেই তার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেকেন্ড স্টেপে গিয়ে ডিটেলস ইনফরমেশন দিয়ে ফাইনাল সাবমিট করতে হয় সেটা তারা জানে না। সো ফাইনাল সাবমিট না করার কারণে তারা এলিজিবল লিস্টে আসে না। কিন্তু তুমি যদি কমপ্লিটলি অ্যাপ্লাই করতে পারো, জাস্ট অ্যাপ্লাই জিপেটুকু আছে, অ্যাপ্লাই করতে পারছো এবং প্রপারলি অ্যাপ্লিকেশন কমপ্লিট করো, তাহলে অবশ্যই 100% শিওরলি তুমি শর্ট লিস্টেড হবা এবং এক্সাম দিতে পারবা। এবং MCQ টাইপ এক্সাম হবে তারপরে, যেটাকে আমরা রিটেন বলি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো ভাইভা। বিউপিতে আগে একটা ভাইভা ছিল, এটা একটা ট্রেন্ড, এটা অনেক বড় একটা ইভেন্টের মতো ছিল, কিন্তু লাস্ট সেশনে মানে
23-24 সেশনে ভাইভাটা পজ করা হয়েছে। কেন পজ করা হয়েছে? কারণ ওই যে বললাম না, বিউপি সেশন জ্যাম যেন না হয় সেটাতে ফোকাস করে। এই কারণে আগে আগে ক্লাস নিবে সেই টার্গেটে বিউপি ভাইভাটা লাস্ট সেশনে রাখিনি, কারণ ভাইভা খুবই টাইম কনজিউমিং, খুব টাইম কনজিউম করে। এই কারণে লাস্ট সেশনে বিউপি ভাইভা রাখিনি। এখন একটা কোয়েশ্চেন্স করতে পারো তোমরা, যদি তোমরা অনেক শাই, আস্তে আস্তে কোয়েশ্চেন্স করবা হয়তো, বাট তোমাদের কোয়েশ্চেন্সটা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, ভাইয়া এই সেশনে মানে 2024-25 কি ভাইভা থাকবে কিনা, তাই না? এটা কোয়েশ্চেন্স না তোমাদের, বলো তো। ওকে, সো এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই সেশনে ভাইভা না থাকার সম্ভাবনা বেশি। কেন? ওই যে বললাম না, তোমাদের ক্লাসটা দ্রুত নেওয়া হবে, মানে এই আসছে জানুয়ারিতে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে। সো টাইমটা একটু শর্ট, এই কারণে ভাইভাটা এই সেশনও না রাখার সম্ভাবনা আছে। তারপরে বলা যায় না, বিউপি এনি সর্ট অফ ডিসিশন চেঞ্জ করে ফেলতে পারে, বাট এজিউম করা যায় যে এইবারও ভাইভাটা না থাকার সম্ভাবনা আছে। যেহেতু আর যদি ভাইভা না থাকে, এমসিকিউতে কিন্তু তোমাদের জন্য সহজ এমসিকিউটা ফেস করাটা, কারণ স্টেপ একটা কমে যাচ্ছে। ওকে, সো ভালো করে প্রিপারেশন নিলে সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন হচ্ছে একটা কমপ্লিকেটেড সেগমেন্ট নিয়ে আমরা একটা আলোচনা করবো, সেটা হচ্ছে কীভাবে ফলাফল তৈরি করা হয়। ওকে, বিউপিতে কীভাবে ফলাফল তৈরি করা হয় সে বিষয়ে একটু জানবো আমরা। দেখো, আমরা জানি মূল পরীক্ষা এমসিকিউ সিস্টেমে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কর্তন করা হবে। শুধুমাত্র বাংলা ব্যতীত, মানে এফএএসএস বা এফট্রিপলএসে যে বাংলা সাবজেক্টটুকু থাকে, ওই বাংলা ব্যতীত বাকি সব সাবজেক্টের কোয়েশ্চেন্স হবে ইংরেজিতে। তবে তোমরা যারা সায়েন্স ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা, সায়েন্স ফ্যাকাল্টিতে ইংরেজি কোশ্চেনের পাশে বাংলা ট্রান্সলেট করে দেওয়া হবে, কারণ সায়েন্টিফিক টার্মসগুলো একটু টাফ, এই কারণে অনেকের কাছে জানা থাকে না। আর আমরা যেহেতু ম্যাক্সিমামই বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিব, এই কারণে সায়েন্স ফ্যাকাল্টিতে ইংরেজির পাশাপাশি বাংলা লেখা থাকবে, আর বাকি ফ্যাকাল্টিগুলোতে বাংলা সাবজেক্ট ব্যতীত বাকি সকল সাবজেক্ট শুধুমাত্র ইংরেজিতে কোশ্চেন্স হবে। তার মানে ম্যাথস, মানে এফবিএসের ম্যাথস, এফবিএসের ইংলিশ, এফবিএসের জিকে ইংলিশে হবে, এফএএসএসের জিকে এবং ইংলিশে হবে, বাংলাটা জাস্ট বাংলাতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিউপিতে নির্দিষ্ট কোনো পাস মার্কস নেই, মানে এখানে পাস ফেল বলে কিছু নাই। এখানে তুমি ফেল করে সাবজেক্ট পেতে পারো, আবার পাস করেও তোমার সাবজেক্ট না আসতে পারে। কেমন বিষয়টা? এখানে হচ্ছে সর্বমোট স্কোরটা কাউন্ট করে, মানে তোমার টোটাল মার্কস কাউন্ট করবে। তুমি যদি স্পেসিফিক কোনো সাবজেক্টটা ফেল করো কিন্তু আরেকটা সাবজেক্টে ভালো মার্কস পেয়ে টোটাল মার্কসটা ভালো করে ফেলতে পারো এবং তোমার মেরিট পজিশন আগে আসে, তাহলে তুমি সাবজেক্ট পাবা। কিন্তু তুমি সবগুলোতেই একটা লেভেলে মার্কস পেয়েছো, পাস করেছো সবগুলোতে ইন্ডিভিজুয়ালি, কিন্তু টোটাল মার্কসটা স্মার্ট হয়নি বা হ্যান্ডসাম কোনো মার্কস আসেনি, সেই ক্ষেত্রে মেরিট পিছিয়ে চলে আসছে, সেই ক্ষেত্রে সাবজেক্টও কিন্তু আসবে না। তার মানে হিসাব হচ্ছে, বিউপিতে সাবজেক্ট ওয়াইজ আলাদা কোনো পাস মার্কস নাই, টোটালও কোনো পাস মার্কস নেই। এখানে তুমি টোটাল যে মার্কসটা পাবা, টোটাল যে স্কোরটা পাবা, সেই স্কোর বেসিসে তোমার মেরিট লিস্ট করা হবে। এইটুকু সবাই ক্লিয়ার বলো? জি ভাইয়া। ওকে, শুরুতেই বলেছি এই ওরিয়েন্টেশনটা তোমাদের বিউপি সম্পর্কে সব কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবে। এতে করে তোমার প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প হবে। কারণ তুমি যদি যেখানে যাবা, দেখো অ্যাডমিশন একটা ব্যাটেল ফিল্ড, মানে যুদ্ধক্ষেত্র। যুদ্ধে যাওয়ার আগে তুমি কিছুই জানো না তোমার শত্রু নিয়ে বা প্রতিপক্ষ নিয়ে, তাহলে তোমার যতই আর্মস থাকুক, যতই সাজসজ্জা থাকুক, কাজ হবে না। কিন্তু তুমি যদি একটা প্ল্যানিং সেট করতে চাও, তোমাকে অবশ্যই প্রতিপক্ষ নিয়ে জানতে হবে। সো বিউপিতে এক্সাম দিতে হলে বিউপি নিয়ে জানতে হবে, তাহলে তুমি তোমার ওভারঅল প্ল্যানিংটা সাজাতে পারবা। আর তোমাদের তো আজকে জার্নি শুরু, প্রত্যেকটা ক্লাসের আগে তোমাদের 10 মিনিট করে স্লট রাখা হয় তোমাদের সাথে ডিসকাস করার জন্য, এবং প্রত্যেকটা টিচার ক্যামেরা অন রেখে, মানে তোমাদের ক্যামেরা অন করতে হবে না, টিচারের ক্যামেরা অন রেখে তোমাদের সাথে গল্পের মতো করে আলাপ করবে 10-15 মিনিট, যেখানে তোমাদের মোটিভেশন প্রোভাইড করা হবে, ওভারঅল গাইডেন্স প্রোভাইড করা হবে, তারপর ক্লাস শুরু করা হবে এবং প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস তোমাদেরকে গাইড করা হবে। মেইন কথা, অ্যাডমিশন টেস্টে ভালো প্রিপারেশন মানে শুধু ক্লাস না, ক্লাস ওভারঅল গাইডেন্স ইম্পর্টেন্ট। সো এটাই আমরা ফোকাস করি এবং ডে বাই ডে তোমরা বিউপি নিয়ে অনেক জানবা আশা করি। ওকে, আচ্ছা, এখানে নির্দিষ্ট কোনো পাস মার্কস নেই, টোটাল স্কোরটা কাউন্ট করা হবে। তবে ইংরেজিতে কমপক্ষে তোমাকে পাস করতে হবে, ইংরেজিতে কমপক্ষে 40% মার্কস তোমাকে রাখতেই হবে। এটা টাফ কিছু না, 40% মার্কস ইংরেজিতে রাখাই যায়, কারণ তোমরা অবশ্যই স্মার্ট স্টুডেন্টস, পড়াশোনা করবা ভালো করে। ইংলিশে 40 পর টাফ কিছু না, তাই না? কনফিডেন্স রাখতে হবে। ওকে, এখন কীভাবে রেজাল্ট তৈরি করে, জাস্ট লাস্ট সেশনে একটু চেঞ্জেস এনেছে বিউপি, যদিও এটা আগামী সেশনে থাকবে কিনা এটা শিওর বলা যাবে না, আগামী সেশনে চেঞ্জ হতেও পারে, বাট যাই হোক লাস্ট সেশনে কেমন ছিল সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। দেখো, এখানে তোমার এসএসসি এবং এইচএসসি এবং সেই সাথে রিটেন মার্কস, মানে এমসিকিউতে যে পরীক্ষাটি দিচ্ছ, এই দুইটা স্কোর মিলিয়ে তোমার চূড়ান্ত ফলাফলটা তৈরি করা হবে, যেখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এসএসসি রেজাল্টের উপর
20% মার্কস থাকবে। মানে তুমি এসএসসিতে জিপিএ না, আবারও বলছি, এসএসসিতে কি জিপিএ ছিল ওইটা দিয়ে তোমার অ্যাপ্লাই করতে পারবা। ফাইনাল রেজাল্টে গিয়ে জিপিএ কাউন্ট করবে না, তোমার টোটাল মার্কসটা কাউন্ট করবে। তোমরা জানো যে এখন এইচএসসি রেজাল্টে মার্কস পাবলিশ করা হয়, আমাদের সময় মার্কস পাবলিশ করতো না, ঠিক আছে? যাই হোক, তোমাদের মার্কস দেখানো হয়। সো তুমি যে মার্কসটা পাওয়া, টোটাল মার্কসটা, সেই মার্কসকে 20%-এ কনভার্ট করা হবে। আবার এইচএসসিতে যে মার্কসটা পাবা সেটাকে 25%-এ কনভার্ট করা হবে। সো এসএসসি 20, এইচএসসি 25, মানে হলো কত? 45%। মানে আউট অফ 100%, 45% মার্কস হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। অর্থাৎ তুমি এসএসসি এবং এইচএসসিতে টোটাল যে মার্কস পাবা, নট জিপিএ, টোটাল যে মার্কসটা পাবা সেটা 45%-এ কনভার্ট করা হবে। ওকে, আর বাকি 55 হচ্ছে তুমি এমসিকিউতে যে মার্কসটা পাবা সেই মার্কসটা কনভার্ট করা হবে। সো 45 প্লাস 55 ইকুয়াল টু 100। সো এইভাবে 100% মার্কসে কনভার্ট করা হবে। সো এখন কোশ্চেন হলো, জিপে কাউন্ট না করে মার্কস কাউন্ট করছে টোটাল মার্কিংয়ের ক্ষেত্রে, এটা কি ভালো না খারাপ? অবভিয়াসলি ভালো। কেন ভালো? দেখো, তুমি কি দেখেছো যে সাপোজ ফর এক্সাম্পল 1000 মার্কস এক্সাম হয়েছে, কেউ 1000 মার্কসের মধ্যে 1000 মার্কস পেয়েছে, এমন কেউ আছে বলো তো? হিস্ট্রিতে এমন কেউ আছে? নাই কিন্তু, তাই না? কিন্তু এসএসসি তো জিপিএ 5 পেয়েছে, এইচএসসি তো জিপিএ 5 পেয়েছে, এরকম স্টুডেন্টস বর্তমান সময়ে অহরহ প্রচুর। তার মানে জিপিএ কাউন্ট করলে কী হতো, যারা দুটাতে জিপিএ 5 তারা 45-এ 45 পেয়ে যেত। কিন্তু এই মার্কস কাউন্ট করার কারণে কেউই 45-এ 45 পাচ্ছে না, এবং একটা লেভেল ফিল্ড বা লেভেল প্লেয়িং ফিল্ড ক্রিয়েট হয়েছে যেখানে অলমোস্ট সবাই কম বেশি সমান, অথবা 2-3 মার্কস অ্যাভারেজ কম বেশি হইতে পারে, যেটা তুমি চাইলেই তোমার এক্সাম দিয়ে রিকভার করতে পারবা। এক্সেপশনালি আবার কিছু পার্সন থাকে যাদের আবার 4-5 বা 6 মার্কস কম থাকে, টেনশনের কারণ নাই। আসলে ভালো এক্সাম দিলে এই এসএসসি এইচএসসির জিপিএ বা রেজাল্ট কোনো ব্যারিয়ার না, মাথায় রাখবা। সো ফোকাস অন ইউর মেইন প্রিপারেশন অ্যান্ড মেইন এক্সাম। ক্লিয়ার সবাই? তার মানে তোমার এসএসসি কি জিপিএ আছে, কি মার্কস আছে, এগুলো কনসার্ন না। কনসার্ন হচ্ছে প্রিপারেশন বেস্ট ওয়েতে নিতে হবে, বেস্ট প্রিপারেশন নিতে হবে, এক্সাম বেস্ট দিতে হবে, দেখবা তুমি নিশ্চিত চান্স পাবা। বুঝতে পেরেছো সবাই? ওকে, দেখো, উল্লেখ্য বিউপির ফলাফল তৈরিতে তোমার জিপিএকে না, এসএসসি এবং এইচএসসির সর্বমোট মার্কসকে বিবেচনা করা হবে, যেটা অলরেডি বলে ফেলেছি। অর্থাৎ এসএসসিতে সর্বমোট যে মার্কস পেয়েছো সেটাকে 20%-এ কনভার্ট করা হবে, এইচএসসিতে সর্বমোট যে মার্কসটা পেয়েছো সেটাকে 25%-এ কনভার্ট করা হবে। তার মানে 20 + 25 45%। রিটার্ন মার্কস মানে তুমি যে এমসিকিউ পরীক্ষাটা বিউপিতে দিবা এসে, ওইটাকে মানে ওই মার্কসটাকে মনে করো তুমি আউট অফ 100 পেলা 75, ওই 75কে তোমার ক্যালকুলেশন করে 55%-এ কনভার্ট করা হবে। সো এই 55% আর হচ্ছে 45%, এই হচ্ছে 100%। অর্থাৎ রিটেন মানে এমসিকিউ 55 আর এসএসসির মার্কসের উপর 45, এই হচ্ছে টোটাল 100 মার্কস। এই 100 মার্কসে তোমার ফাইনাল মেরিট লিস্ট করা হবে। আর এইটা হচ্ছে জাস্ট লাস্ট সেশনে হয়েছে, আগামী সেশনে যে এটা থাকবে আমার গ্যারান্টি নাই। ভাইবা আসলে আবার ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। লাস্ট সেশনে ভাইবা ছিল না, এই কারণে এই ক্যালকুলেশনে মার্কিংটা হয়েছে। যদি সামনের সেশনেও ভাইবা না আসার সম্ভাবনাই বেশি, কিন্তু ভাইবা সামহাও যদি আসে তাহলে কিন্তু ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। আবার সেই ক্ষেত্রে তোমাদের নতুন ক্যালকুলেশন আমরা শিখিয়ে দেবো, নো টেনশনস। ওকে, তোমাদের দায়িত্ব আমাদের কাছে। ওকে, সো আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা কমন কোয়েশ্চেন যে কোন ফ্যাকাল্টির জন্য ভালো স্কোর আসলে কত, এটা আসলে ফিক্সড করে বলা খুব টাফ। কারণ কখনো দেখা যায় স্টুডেন্টস বেশি থাকে কোনো ফ্যাকাল্টিতে, আবার কখনো দেখা যায় যে ওই ফ্যাকাল্টিতে কোশ্চেন হার্ড হয়, ইজি হয়। সো এগুলো নানা ধরনের ফ্যাক্ট কাজ করে বা ফ্যাক্টর কাজ করে। বাট ইন জেনারেলি একটা কমন স্ট্যান্ডার্ড ভালো স্কোর যদি বলি, দেখো এফএসটিতে আউট অফ 60, মানে লাস্ট ইয়ার যেহেতু 60 মার্কস এক্সাম হয়েছে, সো 60-এর মধ্যে 40 থেকে 45 ভালো একটা স্কোর। এফবিএস 35, শুনে সবাই অবাক, মাত্র 35? ইয়েস 35। কেন? কারণ এফবিএসের কোশ্চেন প্রচুর হার্ড হয়। তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো তোমরা হয়তো জানো যে এফবিএসের কোশ্চেন হার্ড হয়, আর হার্ড কোশ্চেন মানেই কাট মার্কস কম আসে। সবসময় মাথা রাখো, তোমরা কঠিন কোশ্চেন দেখলে ভয় পাও, সহজ কোশ্চেন্সে অনেক বেশি আনন্দ পাও, কিন্তু এটা আসলে ভুল। সহজ না কঠিন এটাকে ইম্পর্টেন্স দিতে নেই, ইম্পর্টেন্স দিবা তোমার পরীক্ষাটা কেমন হয়েছে। কারণ সহজ মানে কিন্তু সবার জন্যই সহজ। দেখা গেল সহজ মানে যারা প্রিপারেশন খুব একটা নেই কিন্তু বেসিক ভালো, তারা ভালো করে ফেলতে পারে, কিন্তু কঠিন মানি যারা ভালো প্রিপারেশন নিয়েছে তাদের সম্ভাবনাই বেশি থাকে। তার মানে এফবিএসে মোটামুটি 35 যদি পাও, আর যাদের কোটা আছে, ঠিক আছে, যাদের কোটা আছে তাদের জন্য আরও সহজ, তাদের মোটামুটি 27 থেকে 28+ পেলে, মানে এই 35 থেকে 500 মার্কস কম পেলেও হবে, তাদের জন্য এফবিএস ইজি হয়ে যাবে। এই যে বললাম না এফবিএস কীভাবে ইজি, দেখো লাস্ট ইয়ার ছিল 75 মার্কস, তাই না, যেখানে জিকে ছিল 10,
সাপোজ তুমি যদি জিকেতে 10-এ 10 পাও, এখন তোমাদের কাছে মনে হতে পারে 10-এ 10 কীভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। তোমরা দেখো ইনশাল্লাহ আমরা যেভাবে পড়াই 10 আউট অফ 10 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি একটু ভালো করে ক্লাস করো, ভালো করে এক্সামগুলো দাও, একটা ভালো ওয়েতে প্রিপারেশন নাও, ঠিক আছে? সাপোজ তুমি জিকেতে 10 আউট অফ 10 যদি পাও, ইংলিশে যদি 15 আউট অফ 25 পাও, তাহলে তোমার কত হয়ে গেল বলো? 25 হয়ে গেলো, তাই না? আর লাগবে তোমার 12 বা 15 মার্কস। সো 40টা ম্যাথসের মধ্যে কিছু ম্যাথস তো তুমি অবভিয়াসলি প্রিপারেশন নিবা। তো সেই ক্ষেত্রে একটু ব্রেনটাকে খাটিয়ে 8 থেকে 10টা ম্যাথ যদি আনসার করে ফেলতে পারো আউট অফ 40, অবভিয়াসলি FBS তোমার জন্য ওয়েট করবে। বুঝতে পেরেছো সবাই? এটা হচ্ছে FBS-এর জন্য ট্রিক। আলটিমেটলি মাথায় রাখবা, বিউপির FBS, FASS বা FCPLS-এ ভালো করার বিকল্প জিকে ছাড়া কিছুই নেই। তোমরা অনেকে ম্যাথসে অনেক বেশি ভয় পাও, ট্রাস্ট মি, তুমি ম্যাথসে খুব ভালো, অনেক এক্সপার্ট, কিন্তু বিউপিতে যে স্ট্যান্ডার্ড ম্যাথস আসে, যেই টাফ ম্যাথস আসে, তাও আবার ইংলিশে, যেই টাইম দেওয়া হয় এই টাইমে কাভার করা কোয়াইট ডিফিকাল্ট। এই কারণে জিকে পারলে 10টা জিকে দেখাইতে তোমার 2 থেকে 3 মিনিট লাগবে হাইস্ট, বা 5 মিনিট লাগবে সর্বোচ্চ। সো 10 মার্ক কিন্তু হয়ে গেল, তাই না? আর ইংলিশ কিছু দাগালা, ইংলিশে ভোকাব সেকশনটা বেশি থাকবে, সো এটা কিছু দাগালা। তারপরে বাকি টাইমটা একটু ম্যাথসে বেশি সময় দিলা, দিয়ে 10 থেকে 12টা ম্যাথস দাগাও, এভাবে প্ল্যানিংটা করে আগাও, দেখবে FBS অনেকটা ইজি হয়ে যাবে। আর এইভাবেই তোমাদেরকে আমরা পড়াবো প্রত্যেকটা। আজকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে তো সব ডিসকাস করা পসিবল না, জাস্ট ব্রিফ করলাম। প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস, সাবজেক্ট বাই সাবজেক্ট বোঝানো হবে। যখন তোমাদের ম্যাথস ক্লাস হবে, ম্যাথস নিয়ে কথা বলা হবে, জিকে ক্লাস হবে, জিকে নিয়ে কথা বলা হবে, বাংলা ক্লাস হলো বাংলা নিয়ে কথা বলা হবে, ইংলিশ ক্লাসে ইংলিশ নিয়ে কথা বলা হবে। সো তখন আরও ডিটেলস কথা বলা হবে, জাস্ট আমি একটু ওভারভিউ দিলাম, ঠিক আছে? FASS মোটামুটি 60 থেকে 70% মার্কস লাগে, আর কারণ হচ্ছে এখানে কোশ্চেন্সটা স্ট্যান্ডার্ড হয়, মানে অ্যাজ ইউজুয়াল আমরা কোশ্চেন্স যে প্যাটার্নটাকে আমরা উইশ করি বা এক্সপেক্ট করি ওই প্যাটার্নই কোশ্চেন্স হয়, কারণ এখানে কাট মার্কসটা বেশি থাকে, তার উপরে এখানে ক্যান্ডিডেটস অনেক বেশি থাকে। FBS-এ সবচেয়ে কম ক্যান্ডিডেটস থাকে, কারণ চান্স পাওয়াটা ইজি, মানে কম্পিটিশন কম। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, FBS-এ বাজারে পরীক্ষা দেয়, এদের মধ্যে 70% বা 80% স্টুডেন্টস থাকে যে FBS-এর জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়। সো একটু ওই দিক থেকে একটু কম্পিটিটিভ। আবার FASS পরীক্ষায় তো অনেক বেশি, F3+ তো অনেক বেশি পরীক্ষার্থী, কিন্তু এখানে আবার অনেকেই আছে যারা নামে পরীক্ষা দেয়, সিরিয়াস না। সো ওই দিক থেকে আবার প্লাস মাইনাসে অলমোস্ট ইকুয়াল। ওকে, যাই হোক FBS-এ কম্পারেটিভলি ইজি অন্য ফ্যাকাল্টিগুলো থেকে। ওকে, যদি একটু টার্গেট করে পড়তে পারো। ইজি মানে এই না যে চান্স পেয়ে যাবে, ইজি মানে অবশ্যই একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে প্ল্যানিং সাজিয়ে পড়তে হবে, তাহলে FBS ইজি। ওকে, আচ্ছা, FASS মোটামুটি 60 থেকে 70% মার্কস পেলে সম্ভাবনা থাকবে। F3+ সেম, যে কোশ্চেন অলমোস্ট সেম, একটু নির্বিষ হতে পারে, ইয়ার বাই ইয়ার সেটা ভ্যারি করে, কিন্তু অ্যাভারেজ এরকম মার্কস পেলেই একটা ভালো সম্ভাবনা থাকে। তবে যাদের কোটা আছে তাদের আরও 5-10 মার্কস কম পেলেও হবে, ঠিক আছে? ওকে, হোয়াট ইজ দ্য পাসিং মার্কস ফর বিউপি? অ্যাবসলিউটলি নো, অর্থাৎ কোনো পাসিং মার্কস নাই, অর্থাৎ কোনো পাসিং স্কোর নাই, ইন্ডিভিজুয়াল পাসিং স্কোরও নাই, জাস্ট ইংলিশে 40% মার্কস রাখতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেই ডিসকাস করেছি। বাট ইউ হ্যাভ টু অবটেন অ্যাট লিস্ট 40% মার্কস ইন ইংলিশ। অর্থাৎ ইংলিশে তোমাকে অবশ্যই কত রাখতে হবে বলো তো? অবশ্যই 40 রাখতে হবে। ওকে ওকে ওকে, এখন আমরা কোটা নিয়ে একটু আলোচনা করবো। তোমরা অনেকেই আছো কোটা নিয়ে অনেক ইনফরমেশন চাও, কিন্তু পাও না, পেলেও ভুল ইনফরমেশন পাও। তোমাদের যে ইনফরমেশনটা দিচ্ছি, দিস ইজ অ্যাবসলিউটলি অথেন্টিক ইনফরমেশন, অফিসিয়াল ইনফরমেশন। ওকে, আচ্ছা, হোয়াট অ্যাবাউট কোটা? কোটার ডিস্ট্রিবিউশনটা কি? দেখো, বর্তমানে বিউপিতে টোটাল কোটা হচ্ছে 40% কোটা। 2020-21 সেশনের আগে বিউপিতে কোটা ছিল টোটাল 30%। পরে 20-21 সেশন থেকে টোটাল কোটা করা হয়েছে 40%, যেখানে স্পেশাল কোটা নামে একটা কোটা আছে, এটার সংখ্যা 37%। এই কোটার অন্তর্ভুক্ত হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 বাহিনী যারা রিটায়ার্ড অথবা সার্ভিসে আছে এমন কর্মচারী-কর্মকর্তাদের জন্য ইউনিফর্ম হতে হবে, ঠিক আছে? অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্সের ইউনিফর্ম যারা পার্সন আছে, তারা হোক রিটায়ার্ড বা সার্ভিসে আছে, তাদের সন্তানরা এই কোটাটা পাবে। এছাড়াও বিউপির পার্মানেন্ট টিচার্স, বিউপির পার্মানেন্ট স্টাফস এবং সিনিয়র সিন্ডিকেট মেম্বার্সের সন্তানরা এই স্পেশাল কোটার আওতাধীন থাকবে, মানে এই 37% কোটার অধীনে থাকবে। এখন তোমাদের যাতে কোটা আছে তারা আবার লাফিয়ে ওঠার কোনো কারণ নাই। মনে রাখবা যে বিউপিতে প্রচুর কোটাধারী স্টুডেন্টস পরীক্ষা দেয় এবং তারা ভালো স্টুডেন্টস হয়, কারণ ক্যান্টনমেন্ট কলেজগুলো থেকে আসে, আর অবশ্যই ক্যান্টনমেন্ট কলেজগুলোতে কিন্তু কম্পারেটিভলি ভালো স্টুডেন্টসরা পড়ে। সো আলটিমেটলি লাফানোর কিছুই নাই, অবশ্যই তোমাকে ফাইট করতে হবে, ঠিক আছে? ফ্রিডম ফাইটার্স কোটা হচ্ছে 2%, মানে তোমাদের যাদের নানা বা দাদা, অবশ্যই ব্লাড রিলেশন হতে হবে, মানে তোমার নিজের দাদা অথবা নানা, সামহাও যদি বাবাও হয়, তাহলে তুমি ফ্রিডম ফাইটার্স কোটা পাবা 2%।
ট্রাইবাল মানে উপজাতীয় কোটা হচ্ছে 1%, 1%, মানে 100 জনে একজনকে নেওয়া হয়। ওকে, আরেকটা আছে ফিজিক্যালি ডিসেবল কোটা, ওইটা আসলে নির্দিষ্ট যে সিট আছে, এই যে আমরা এতক্ষণ অফিসিয়াল সিট করে কথা বললাম, এই অফিসিয়াল সিটের বাহিরে তাদের কিছু নেওয়া হয়, মানে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা অসুস্থ। ওকে, আচ্ছা, এখন একটা কোটা বিষয় হচ্ছে, তোমরা অনেকে ভয় পাও যে কোটা যেহেতু 40%, তার মানে আমার যদি অনেক ভালো মার্কসও থাকে কিন্তু কোটার সিট ফাঁকা না হয় তাহলে আমি হয়তো চান্স পাবো না, কিন্তু এটা ভুল। কোটার অ্যাডভান্টেজটাকে একটু ভালো করে বুঝো, এটা শুধু বিউপি না, সারা দুনিয়া ব্যাপী এরকম সিস্টেমটা। কোটা মানে হচ্ছে কোটা প্লাস জেনারেল দুটাই কাউন্ট হয়। কি বলেছি বলো তো, সাজিন বলো কি বলেছি? কোটা মানে হচ্ছে কোটা প্লাস জেনারেল দুইটাই কাউন্ট। এক্স্যাক্টলি, তার মানে সাপোজ তোমার কোটা 40% আছে, মনে করো তুমি স্পেশাল কোটা হোল্ড করছো বা স্পেশাল কোটা তোমার আছে, সো স্পেশাল কোটা 37%-এর সবাই অনেক ভালো মার্কস পেয়েছে, সো এই স্পেশাল কোটা তুমি আসতে পারছো না, মনে করো 100 জনে 37 জন নিবে কিন্তু তোমার মেরিট হচ্ছে 38, সাপোজ ফর এক্সাম্পল, কিন্তু তুমি আবার ওই জেনারেলদের থেকে জেনারেল যে 63% আসবে বা 60% আসবে জেনারেল, সাপোজ ওই জেনারেল 60 জনের মধ্যে যদি তোমার মেরিটটা আবার এগিয়ে থাকো তুমি মেরিটে, তাহলে আবার তুমি ওই জেনারেলদের থেকে কিন্তু আসছো। তার মানে কোটা মানে প্রথমে তো কোটা দেখছে যে কোটায় তুমি আসছো কিনা, আর আরেকটা হচ্ছে কোটা ছাড়া। তার মানে কোটা মানে তুমি কোটা অথবা নন কোটা দুইটাই কাউন্ট হচ্ছে। সো এইটাই হচ্ছে কোটা অ্যাডভান্টেজ। যদি কোটা শুধু কোটাই কাউন্ট হতো তাহলে তো কোটার কোনো অ্যাডভান্টেজ থাকতো না, তাই না? কেন? কারণ তোমার ভালো মার্কস আছে, তুমি জেনারেলদের থেকেও এগিয়ে আছো কিন্তু কোটাদের থেকে এগিয়ে নাই, এই কারণে তোমার হচ্ছে না। কিন্তু বিষয়টা ওরকম না, বিষয়টা হচ্ছে কোটা মানে কোটা প্লাস জেনারেল দুইটা অ্যাডভান্টেজ তুমি পাবা। যদি কোটার মার্কসের সাথে তুমি পাল্লা দিয়ে না চলতে পারো তাহলে কোটাই হচ্ছে না, কিন্তু জেনারেলদের থেকে এগিয়ে আছো মেরিটে, তখন সিট অনুযায়ী যদি তোমার মেরিট টানতে পারে তাহলে তুমি জেনারেল হিসেবে চান্স পেয়ে যাচ্ছ। সো এটাই হচ্ছে কোটা অ্যাডভান্টেজ। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আশা করি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার, যেগুলো তোমাদের আগে ক্লিয়ার ছিল না, জাস্ট র্যান্ডম পড়তা। কিন্তু ট্রাস্ট মি, র্যান্ডম পড়াশোনা করে ভালো ইউনিভার্সিটি চান্স পাওয়া সম্ভব না। এখানে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, সেই স্টেপ বাই স্টেপ আগানোর ধারাবাহিকতায় ফার্স্ট স্টেপ হিসেবে প্রতি বছর আমরা ওরিয়েন্টেশন আয়োজন করি, তারপরে আমাদের একাডেমিক ক্লাসগুলো রুটিন অনুযায়ী হয় এবং কন্টিনিউয়াসলি যতদিন এক্সাম না হবে ক্লাস হবেই, এখানে কোনো পজ থাকবে না। এখানে কোর্স কমপ্লিশন নামে কোনো কিছু নেই, মানে কোর্স কমপ্লিট হয়ে গেছে এই নামে কোনো ওয়ার্ড নাই। এখানে যতদিন তোমার ক্লাস প্রয়োজন। হ্যাঁ, তুবা কিছু বলতে যাচ্ছে, তুবা বলো। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে আমি বিউপিতে তো পরীক্ষা নভেম্বরে, তো আমাদের কোর্স তো এখনই শুরু হচ্ছে। এর মাঝখানে জুলাই মাসের 20 তারিখে হচ্ছে এগ্রিকালচারের পরীক্ষা। আমি ফর্ম ফিল আপ করছি, আর এমনিতেও পরীক্ষাটা দেওয়ার আমারও ইচ্ছা আছে, আমার ফ্যামিলিরও ইচ্ছা আছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এখানে তো ক্লাস এখন থেকেই শুরু হবে, আমি কন্টিনিউ করব, আর তার সাথে ওখানের জন্য তো আমি পড়তেছি। তো আমি কি মানে ওখানের জন্য যদি পড়ি তাহলে কি এখানে আচ্ছা কোনো মানে ব্যাড ইমপ্যাক্ট পড়বে না আমার না এই না, প্রিপারেশনের জন্য? অ্যাবসলিউটলি নো। কেন না আমি বলি, দেখো, প্রথমত তোমাদের শুরুতে হয়তো বলেছি যে তোমাদের যখন যেটা লাগে আমরা প্রোভাইড করব, তার মানে শুরুর দিকে অবশ্যই পড়াশোনার প্রেশার কম থাকবে, ঠিক আছে? তারপর তোমরা হাতে বই পেয়ে যাবা, ওই বইটা কীভাবে কমপ্লিট করতে হবে সেটার জন্য আমরা একটা রুটিন করে দিব, তাই না? সো এই যে টাইম বাই টাইম সময় যত ক্লোজ হয়ে আসবে পড়াশোনার প্রেশার তত বাড়বে, আর এই প্রেশারটা তোমরা তোমাদেরকে দিবা না, আমরাই তোমাদেরকে দিব, এই একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে, সাপোজ তোমার এগ্রিতে পরীক্ষা, ওই এগ্রিতে পরীক্ষার 10-12 দিন আগে তো অবশ্যই খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। সামহাও তুমি যদি আমাদের ক্লাস মিসও করো কোনো টেনশনস নাই, কারণ তোমরা অ্যাডভান্স ব্যাচে ভর্তি হচ্ছে মানে কি তোমরা হাতে প্রচুর টাইম পাচ্ছ। সো আমাদের এই কোর্স একবার কমপ্লিট হওয়ার পর আমরা আবার শুরু থেকে ক্লাস শুরু করব, কারণ আমাদের এখানে দুইটা সেগমেন্টে ক্লাস হবে। একটা হচ্ছে রেগুলার কেয়ার, যেটা সিলেবাস শেষ করা হবে, আর একটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার, যেটা সার্কুলার পর হবে। সো যতদিন সার্কুলার না হবে ততদিন কন্টিনিউয়াসলি একবার শেষ হলে আরেকবার শুরু থেকে শুরু করা হবে কোর্স। তার মানে তোমরা এখানে সবাই দুইবার অ্যাটলিস্ট কোর্স পাবাই এটা। সো কোনো ধরনের ক্লাস মিস বা কোনো ধরনের ব্যাড ইম্প্যাক্টস বলে কিছু থাকবে না, টেনশন নিও না, ঠিক আছে তুবা? জি, মানে আমি আসলে ভয় পাচ্ছিলাম যে না যারা না, এখন ভয়ের থেকে কিছুই একদম নাই, না প্রথমেই একদমই পড়বে। না, একদমই না, টেনশন নিও না, আমরা তোমাদের পাশে আছি, ঠিক আছে? তোমাদের এখন শুরুর দিকে একটু পড়াশোনার প্রেশার কম থাকবে, কিন্তু টাইম বাই টাইম যত ক্লোজ হবে পড়াশোনার প্রেশার ততই বাড়বে। তবে বই প্রোভাইড করার পর অবশ্যই পড়াশোনার প্রেশারটা একটু বাড়বে, কারণ তখন বই পড়তে হবে, ক্লাস করতে হবে, ঠিক আছে? তবে টেনশন নিও না, হয়তো কয়েকটা গ্যাপ যাবে। আসলে তোমরা সবাই অনেক স্মার্ট, তোমরা জানো হাউ টু ম্যানেজ অর হাউ টু ডিল, কীভাবে সিচুয়েশন ম্যানেজ করতে হয়, সিচুয়েশনের সাথে ডিল করতে হয়, এটা তোমরা জানো, আমরা তোমাদের হেল্প করবো। সো টেনশন নিও না, ঠিক আছে? ওকে, সো আমরা একটু দেখি লাস্ট সেশনে আসলে বিউপিতে কম্পিটিশনটা কেমন ছিল। বলে রাখি, দেখো তোমরা হয়তো জানো লাস্ট সেশনে কিন্তু এইচএসসি রেজাল্ট ড্রপ করেছে বিগত বছরগুলো থেকে।
ঠিক আছে। তারপর বিউপিতে প্রথমবারের মতো এফএসটিতে জিপিএ 10-এ 10 চেয়েছে। সো জিপিএ যেখানে কমেছে, মানে প্রায় 50% জিপিএ কমেছে বিগত বছর থেকে 2023 সালে, তার উপর বিউপি আবার জিপিএ বাড়িয়েছে। এই কারণে সায়েন্স ফ্যাকাল্টিতে কিছুটা কম অ্যাপ্লাই পড়েছে অন্য বছরগুলো থেকে। এই কারণে লাস্ট সেশনে, আগের সেশন থেকে কিছু ক্যান্ডিডেটস কম হয়েছে, তারপরে ফিগারটা অনেক বড় এবং ডে বাই ডে এই ফিগার বাড়বে এবং সামনে আরও ফিগার বাড়বে। ঠিক আছে, দেখো গত বছর টোটাল ক্যান্ডিডেট ছিল, মানে এলিজিবল ক্যান্ডিডেট ছিল প্রায় 74,000 প্লাস, যেখানে এফএসটিতে 20,000 প্লাস ছিল, এফবিএসে দেখো মাত্র 11,000 প্লাস ছিল। বললাম না যে এফবিএসে ক্যান্ডিডেটস কম থাকে এবং কাটমার্কসে কম লাগে, কারণ কোশ্চেন্স হার্ড হয়। এই কারণে এফবিএস একটু সুন্দর করে গুছিয়ে পড়লে অনেকটা সহজ হয়ে যাবে এফবিএসটা। ঠিক আছে, তারপর এখানে এফএএসএসে প্রায় 21,000 প্লাস ক্যান্ডিডেট ছিল, এফ ট্রিপলএসে 20,000 প্লাস ক্যান্ডিডেট ছিল, এফএসটিতে পার সিটে 68 জন করে প্রায় এক্সাম দিয়েছে, এফবিএসে 23 জন এক্সাম দিয়েছে পার সিটের এগেনস্টে, এফএএসএসে প্রায় 54 জন পরীক্ষা দিয়েছে পার সিটের এগেনস্টে, এফ ট্রিপলএসে 67 জন পার সিটের এগেনস্টে পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, সো এটা গত বছরের কম্পিটিশন ছিল, বাট এটা নেক্সট ইয়ার আরও বাড়বে। বাট টেনশনের কারণ নাই, তোমরা যেহেতু বিউপির জন্য পড়াশোনা করছো, এই কারণে একটা ইউনিভার্সিটি টার্গেট করে পড়লে অনেকটা সহজ হয়ে যায়, বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থাকা যায়। সো তোমরা যদি বিউপি ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমাদের অ্যাডভান্টেজ বাকিদের থেকে বেশি থাকবে ভালো করার। সো আমি এটা আশা রাখি, বিশ্বাস রাখি, বাকিটা তোমাদের উপর এবং আমাদের লাকের উপর, আশা করি ভালো কিছুই হবে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে মোটামুটি বিউপিকে নিয়ে আমরা ডিসকাস করেছি, বিউপিকে নিয়ে আমরা আলোচনা করেছি, বিউপির অ্যাডমিশন টেস্টের সিস্টেম কি, বিউপি জিপি রিকোয়ারমেন্ট, কেন বিউপিতে পড়বো, এবং ফাইনালি বিউপি রেজাল্ট কীভাবে করে, এইগুলো আমরা আলোচনা করেছি। এবার এই যে বিউপি আমাদের স্বপ্ন, বিউপির স্বপ্ন পূরণ করতে হলে আমাদের কী প্রয়োজন? একটা ওয়েল অর্গানাইজড প্রিপারেশন নেওয়া উচিত। আর তোমাদের ওয়েল অর্গানাইজড প্রিপারেশনের টার্গেটে তোমরা আমাদের উপর আস্থা রেখেছো, আমাদের এখানে এসেছো। সো আমাদের উচিত তোমাদেরকে আমাদের যে প্ল্যানিংটা সেটা দেখানো, যে প্ল্যানিংটা আমরা সামনে এক্সিকিউট করতে যাচ্ছি এবং ওই প্ল্যানিং অনুযায়ী সামনে আমরা প্রিপারেশন নিতে যাচ্ছি। সো এখন এই মুহূর্ত থেকে আমরা আমাদের সামনে যে প্ল্যানিংটা এবং পুরো সময়টা তোমরা যে সাপোর্টগুলো পাবা, যে গাইডলাইন্সগুলো পাবা, সেগুলো একটু প্রেজেন্ট করবো। ঠিক আছে, দেখো আমার এক্সক্লুসিভ প্ল্যানিং ফর বিউপি মিশন, মানে বিউপির মিশনকে টার্গেট রেখে আমাদের এক্সক্লুসিভ প্ল্যানিংয়ের অংশ হিসেবে তোমরা হয়তো অনেকে অবগত আছো যে আমরাই প্রথম যারা বিউপির জন্য দুটি স্পেশাল সেগমেন্টসে আমাদের প্রিপারেশনকে সাজিয়েছি। নর্মালি কোচিং কোর্স মানে কি হয়, যে একটা কোর্স কারিকুলাম থাকে, ওইটা মোটামুটি 2-2.5 মাসে শেষ হয়ে যায়, তার মানে তখন তোমার কোর্স কমপ্লিট। কিন্তু আমাদের এখানে টোটালি ডিফারেন্স, কারণ একেবারে দেখো, একটু মনে করে দেখো, আমি কোর্সের শুরুতে বলেছিলাম, মানে এই ওরিয়েন্টেশন শুরুতে বলেছিলাম যে আমি তোমাদের মতো স্টুডেন্ট যখন ছিলাম, আমি পার্সোনালি একজন মেন্টরের কাছে যা যা এক্সপেক্ট করতাম স্টুডেন্ট থাকাকালীন, ওই জিনিসগুলো যখন আমি এখন টিচার হিসেবে তোমাদের, মানে আমার স্টুডেন্টসদেরকে প্রোভাইড করতে পারি, সেই ফিলোসফি বা সেই পলিসিটাকে মেনটেন করে চলার ট্রাই করি। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি বিশ্বাস করি যে অ্যাডমিশন টেস্ট কখনই শুধু ক্লাস ডিপেন্ডেন্ট বা একটা কোর্স ডিপেন্ডেন্ট হলে হবে না, এখানে সার্বক্ষণিক প্রিপারেশন প্রয়োজন, এখানে পুরো সময়টা ধরে প্রিপারেশন নেওয়া উচিত, কারণ এখানে অনেক পড়াশোনা করতে হয়। বিসিএস, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন চাকরি পরীক্ষা, মানে কম্পিটিটিভ পরীক্ষা মানেই তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। এখানে তোমার এসএসসি জিপিএ কত ছিল, তোমার কলেজ ব্যাকগ্রাউন্ড কত ভালো, এগুলো আসলে বিষয় না। এখানে বিষয় হচ্ছে যে এই সময়টুকুতে পড়াশোনা করবে। বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়তে হলে অনেক মেধাবী হতে হয় না, জাস্ট একটু কষ্ট করে বুঝে শুনে পড়লেই পড়া হয়ে যায় এবং চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো সেই হিসেবে এই জিনিসগুলো, এই সাবজেক্টগুলোর জন্য অনেক মেধাবী হতে হবে, অনেক ভালো জিপিএ লাগবে, অনেক ভালো ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এরকম কিছু না, কষ্ট করে গুছিয়ে পড়তে হবে। আর আমরা বিশ্বাস করি যে হার্ডওয়ার্ক করবে একটা প্রপার ওয়েতে, সেই ভালো করবে। সো সবার চান্সেস আছে চান্স পাওয়ার, ট্রাস্ট মি, সবার চান্সেস আছে যারা হার্ডওয়ার্ক করবে চান্স পাওয়ার। তবে একটা প্রপার ওয়েতে আগাতে হবে, আর সেই প্রপার ওয়েটা একটু প্রেজেন্ট করছি। দেখো আমাদের দুইটা স্পেশাল সেগমেন্টের প্রিপারেশন, একটা হচ্ছে স্পেশাল রেগুলার কেয়ার, যেখানে আমরা কিছুক্ষণ পর তোমাদেরকে আমাদের একটা সিলেবাস আছে, কোর্স আউটলাইন আছে, সেটা প্রেজেন্ট করব, সেটা আমরা কমপ্লিট করবো আমাদের রেগুলার কেয়ারে। যতদিন সার্কুলার না হবে ততদিন কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ আমরা আমাদের সিলেবাস কোর্স আউটলাইন অনুযায়ী কমপ্লিট করব। এই স্পেশাল রেগুলার কেয়ার চলবে ততদিন, ঠিক যতদিন বিউপি সার্কুলার না দিবে। আর বিউপি সার্কুলারের পর আমরা 1 থেকে 1.5 মাস টাইম পাই, ওই 1 থেকে 1.5 মাস কিন্তু সিলেবাস কমপ্লিট করা, মানে ফুল সিলেবাস কমপ্লিট করা পসিবল না, মানে কোর্স আউটলাইন অনুযায়ী। তখন কি করি আমরা, সবচেয়ে এক্সক্লুসিভ টপিকস এবং ইনফরমেশনের বেসিসে, যেগুলো বারংবার বিউপিতে ঘুরিয়ে ফিরে আসে, সেগুলোর ভিত্তিতে আমাদের ওই লাস্ট 1-1.5 মাসের প্রিপারেশনকে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে সাজানোর জন্য আমাদের সেকেন্ড সেগমেন্ট এক্সক্লুসিভ ইন্টেন্সিভ কেয়ার, এটার আয়োজন করা হয়েছে। ওকে, সো এগুলো নিয়ে আরেকটু ডিটেলস আমরা কিছুক্ষণ পর আলোচনা করছি। তার আগে আমরা কী কী সাপোর্টস পাচ্ছি সেটা একটু দেখে নিই। দেখো আমাদের এখানে ক্লাসেস হিসেবে পাবা বাংলা,
ইংলিশ, জেনারেল নলেজ, ম্যাথস এবং আইকিউটা বিউপিতে লাগবে না, তবে তোমরা জাহাঙ্গীরনগর এক্সাম দিবা তখন আইকিউ লাগবে। সো তখন জাহাঙ্গীরনগরের আগে আইকিউ ক্লাস হবে। তোমাদের বলে রাখি, আমাদের বিউপির জন্য যেমন সিলেবাস আছে, জাহাঙ্গীরনগরের জন্য ঠিক একইভাবে সিলেবাস আছে। বিউপির পরে আলাদা করে আবার জাহাঙ্গীরনগরের জন্য এভাবে ওরিয়েন্টেশন হবে, আবার নতুন করে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? ওকে, এক্সক্লুসিভ প্ল্যানিং ফর বিউপি জিকে। কেন জিকেটাকে আলাদা করে মেনশন করেছি? আমি হয়তো অনেকবার বলে হচ্ছি যে এফবিএস, এফএএসএস বা F3SSC সর্বোচ্চ মার্কস রাখা ট্রাই করতে হবে জিকেতে। দেখো, বাংলা, ইংলিশ এই দুইটা সাবজেক্ট তুমি ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, কিন্তু জিকেটা কিন্তু খুব একটা পড়া হয় না। আর বিউপিতে জিকেটা যেহেতু ইংলিশ ভার্সনে আসে, একটু হয়তো বা ব্যতিক্রম অনেকের কাছে ফিল হতে পারে। সো এই জিকেটাতে কিন্তু স্টুডেন্টস আলাদা আলাদা হয়ে যায়। বাংলা ইংলিশে কম বেশি সবাই সমান থাকে, কিন্তু জিকেটাই আলাদা করে ফেলে স্টুডেন্টসদেরকে। আর বিউপি জিকেনের বাইরে মানুষের অনেক বেশি একটা কি বলবো কনসেপ্ট থাকে না, কিন্তু আমাদের কনসেপ্ট আছে, কারণ আমাদের সিলেবাস আছে, আমরা জানি যে কোন টপিকসগুলো থেকে কোশ্চেন আসবে বা কোন টপিকসগুলো দরকার। এই কারণে এই জিকেটাকে আমরা আলাদা করে একটু স্পেশালিটি দিই, একটু আলাদা করে একটা ইম্পর্টেন্স দেই, যেন জিকেতে আমাদের স্টুডেন্টসরা একটা লিডিং পজিশনে থাকে। এই কারণে জিকে কিনে আলাদা একটা প্ল্যানিং আছে। ওকে, স্পেশাল উইকলি টেস্ট হবে, তার মানে সারা সপ্তাহে যা যা ক্লাস হবে সব ক্লাসের টপিক্সের উপরে বেস করে আমাদের প্রতি সপ্তাহে ফ্রাইডেতে হচ্ছে উইকলি টেস্ট হবে। এবং সেই উইকলি টেস্ট আমাদের যতগুলো টেস্ট হবে, যতগুলো এক্সাম হবে আমাদের এখানে, সবগুলো এক্সামে একেবারে বিউপির কোয়েশ্চেন্স প্যাটার্ন ফলো করে কোয়েশ্চেন্স করা হবে। এবং বলে রাখি, আমাদের সবগুলো এক্সাম থেকে, সব ক্যাটাগরি এক্সাম থেকে তুমি ইনশাল্লাহ ওই প্যাটার্ন বা ওই কোয়েশ্চেন্সগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ কোয়েশ্চেন্স ইনশাল্লাহ কমন পাবে, ঠিক আছে? স্পেশাল মান্থলি টেস্ট হবে, মানে প্রতি মাসে যা যা পড়ানো হবে, যা যা ক্লাস হবে, সব টপিক্সের উপরে প্রতি মাস শেষে মান্থলি টেস্ট হবে। এবং এটাও ফ্রাইডেতে হবে, মানে প্রতি মাসের শেষে ফ্রাইডেতে। আমাদের এখানে সবগুলো হচ্ছে প্ল্যানিং অনুযায়ী, সব কিছু একটা স্ক্যাজুল থাকবে, সেই স্ক্যাজুল অনুযায়ী হবে, কোনো হেরফের হবে না একটা স্ক্যাজুলের, বুঝতে পেরেছ? তারপরে হচ্ছে স্পেশাল মক টেস্ট মানে হচ্ছে মডেল টেস্ট, মানে বিউপির ফ্যাকাল্টির মতো করে হুবহু পরীক্ষা নেওয়া। এটা হচ্ছে সার্কুলার দেওয়ার পর আমরা যখন সার্কুলার পেয়ে যাব, আমরা জানবো যে বিউপির মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন। তো এক্স্যাক্টলি বিউপির মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী প্রত্যেকটা ফ্যাকাল্টি অনুযায়ী আলাদা আলাদা করে মক টেস্ট হবে। এবং সব শেষে সব সাবজেক্ট এবং ফুল সিলেবাসকে একটা ওভারভিউ করার জন্য আমাদের ওভারভিউ টেস্ট হবে। সো এই 4 ধরনের এক্সাম আমাদের এখানে পাবা তোমরা। এক্সক্লুসিভ সাবজেক্ট ওয়াইজ সাজেশন বক্স, আমরা আমাদের এখান থেকে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে বই প্রোভাইড করব। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের বইগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আমরা কিন্তু চাইলে অফলাইনেও দিতে পারি, কিন্তু আসলে বর্তমান সময়ে অনলাইনটা অনেক বেশি পপুলার এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস প্রিফার করে অনলাইনে পড়ার জন্য। কারণ দেখা যায় যে অফলাইন টাইম কনজিউমিং, তারপরে অফলাইনে দেখা যায় যে ওই ক্লাস শেষ হয়ে গেলে ক্লাসের বাইরে যেই একটা গাইডেন্স সেটা প্রোভাইড করা টাফ হয়ে যায়। এবং ইত্যাদি কারণে এখন বর্তমান সময়ে অনলাইনটা অনেক পপুলার। তার উপর ঢাকার বাইরে অনেক স্টুডেন্টস থাকে, তারা ঢাকাতে এসে প্রিফার করে না পড়া। সো সব কিছু মিলিয়ে ওরকম আর কি। এই কারণে আমরা অফলাইনকে খুব একটা ইম্পর্টেন্স দিই না। সো আমাদের এই কারণে অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু আমি তোমাদেরকে এইটুকু এশিওর করতে পারি, ট্রাস্ট মি, আমাদের এখানে বিউপির জন্য স্পেসিফিকলি আমাদের অনলাইন নিয়ে অনেক ধরনের নেগেটিভিটি কাজ করে। বাট ট্রাস্ট মি, তোমার কোনো ফ্রেন্ড যদি কোনো অফলাইন কোচিং করে, তুমি যদি আমাদের এখানে পড়ো, জাস্ট একটু কম্পেয়ার করবা যে তার আর আমাদের এখানে পার্থক্যটা কী, বুঝতে পেরেছো? সো আসলে ভালো গাইডলাইন্সটা ইম্পর্টেন্ট। এই কথাটা যারা জানে তারা আসলে স্মার্ট, যে ভালো গাইডলাইন্সটা ইম্পর্টেন্ট। অনলাইন আর অফলাইন ডাজেন্ট ম্যাটার, এই বিশ্বাসটাকে আমরা মাথায় রেখে আমাদের অনলাইন এইটুকু বলতে পারি অফলাইন থেকে মাছ বেটার। এবং একটা সময় আসবে তোমরা নিজেরাই ফেস করবা যে অফলাইন থেকে প্রচুর স্টুডেন্টস আমাদের এখানে আসছে। কেন? ওই যে আলটিমেটলি তোমার গাইডলাইন্স প্রয়োজন। প্ল্যাটফর্ম কি অনলাইন না অফলাইন ডাজেন্ট ম্যাটার। সো বিষয়টা হচ্ছে ওরকম। ওকে। সো যাই হোক, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, বাট তোমাদের বইগুলো আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে? সো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই থাকবে, বিউপি কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড মডেল টেস্ট বুক থাকবে, রিডিং ম্যাটেরিয়ালস থাকবে, প্রত্যেকটা ক্লাসের জন্য ক্লাস স্লাইডস থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে প্রত্যেকটা মাসের জন্য। অর্থাৎ প্রতি মাসে তো বই দেওয়া সম্ভব না, তাই না? এই কারণে প্রতি মাসে যে আপডেট ইনফরমেশনগুলো থাকবে সেগুলো তোমাদেরকে পিডিএফ আকারে প্রতি মাসেরটা মাসে দিয়ে দেওয়া হবে। স্পেশাল ভোকাবুলারি শিট, এটা প্রথমবার মতোই আমরা এনেছি। এর কারণ হচ্ছে আমরা সবসময় ট্রাই করি সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য, যেই সময় যেটা প্রয়োজন সেটা সেই সময় প্রোভাইড করার জন্য। এফবিএস টার্গেট যাদের আছে, এফবিএসে ভালো করতে হবে, ভোকাবে অনেক ভালো করতে হবে, অনেক ভোকাব পড়তে হবে। সো এই কারণে আলাদা করে স্পেশালি ভোকাবুলারির জন্য আলাদা একটা শিট দেওয়া হবে। যদিও তোমাদের ইংলিশ বইয়ে ভোকাব আছে, তারপরেও আলাদা করে একটা ভোকাবুলারি শিট প্রোভাইড করা হবে। এক্সক্লুসিভ ইন্টেন্সিভ সাজেশন, যেটা আমাদের একেবারে লাস্ট মোমেন্টে দেওয়া হয়। অর্থাৎ বিউপি, দেখো আমাদের সব কিছু কিন্তু আজকে একদিনের প্ল্যানিং না, এটা প্রতি বছর হয়ে আসছে এরকমভাবে। অর্থাৎ সবগুলো স্টাবলিশ হয়ে গেছে অলরেডি। সো বিউপির এক্সামের 10 দিন আগে, 10 থেকে 12 দিন আগে, ওই 10-12 দিন আগে কী পড়তে হবে এটা নিয়ে আমরা অনেক কনফিউজড থাকি। সো ওই 10-12 দিন আগে
সব পড়া সম্ভব না। ওই 10-12 দিন আগে সবচেয়ে এক্সক্লুসিভ ইনফরমেশন এবং টপিকসগুলো যেন পড়তে পারো, ওই পারপাসে ওই 10-12 দিন আগে আমাদের লাস্ট মোমেন্টে সবচেয়ে এক্সক্লুসিভ ইন্টেন্সিভ সাজেশনটা প্রোভাইড করা হবে তোমাদেরকে, ঠিক আছে? এছাড়াও প্রতি মুহূর্তে যদি ইনস্ট্যান্ট কোনো সাজেশন বা কোনো ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সেটা প্রোভাইড করা হবে, অর্থাৎ ইনস্ট্যান্ট স্পেশাল সাজেশনস অ্যাজ পার ইমার্জেন্সি নিডস। ওকে, সো যেই যে বইগুলো আমাদের আছে, আমাদের এখানে যা যা বই লাগবে সমস্ত বই আছে। ওকে ওকে, দেখো বাংলার জন্য আমাদের রোডম্যাপ 1 রয়েছে, এটা কিন্তু শুধু বিউপির জন্য না, সব ইউনিভার্সিটি কভার করবে, মানে বাংলা আর কি, ঠিক আছে? রোডম্যাপ 2 ইংলিশ, এটা শুধু বিউপি না, সব ইউনিভার্সিটি কভার করবে। রোডম্যাপ 3 জেনারেল নলেজ, যেটা বলেছি, দেখো এই যে তোমাদেরকে কিছুক্ষণ পর যে সিলেবাসটা দেওয়া হবে, ওই সিলেবাসে যেভাবে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলোর আলোকেই এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বই করা হয়েছে। সো এই জেনারেল নলেজ পুরো বইটাই ওই টপিকসগুলো অধীনে করা হয়েছে। একই সাথে তোমরা জানো বিউপিতে ইংলিশ ভার্সনের জিকে আসবে, সো এটাও কিন্তু ইংলিশ ভার্সনের জিকে। এখানে তুমি বাংলাদেশ অ্যাফেয়ার্স পাবা, এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পাবা, এখানে বিজনেস অ্যাফেয়ার্স পাবা, এখানে রিসেন্ট অ্যাফেয়ার্স পাবা, এখানে বিউপি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স পাবা। বিউপি রোডম্যাপ বিউপি ম্যাথ স্পেশাল, অর্থাৎ তোমরা যারা এফবিএসসি পরীক্ষা দিবা তাদেরকে এই ম্যাথ বইটা প্রোভাইড করা হবে, যেটা শুধু বিউপির এফবিএস বা জাহাঙ্গীরনগরের আইবিএ বা জাহাঙ্গীরনগরের জেনারেল যে ম্যাথটা আছে, মানে ইউনিটের নন কমার্সের জন্য যে ম্যাথটা আছে সেটা কভার করবে, ঠিক আছে? বিউপি কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড মডেল টেস্ট এক্সারসাইজ, অর্থাৎ বিউপির বিগত বছরের কোয়েশ্চেন্স এবং সেই সাথে মডেল টেস্ট প্র্যাকটিস করার জন্য এই বইটা দেওয়া হবে। এবং একই সাথে মডেল টেস্ট তোমরা বিউপিতে ওএমআর শিটে আনসার করবে, তাই না? তো এই মডেল টেস্টের পিছনে ওএমআর শিট অ্যাড করা আছে। এই কারণে তোমার কি হবে দেখো, ঠিক পরীক্ষার হলে যেভাবে ওএমআরে দাগাবা, এই মডেল টেস্ট বইটার মধ্যে সেই ওএমআর শিটে দাগিয়ে দাগিয়ে মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারবা। সো এটাও প্রোভাইড করা হবে তোমাদেরকে, ঠিক আছে? এবং লাস্ট মোমেন্টে এই এক্সক্লুসিভ সাজেশনটা প্রোভাইড করা হবে, ইন্টেন্সিভ সাজেশন যেটা আমরা বলি। এবং জাহাঙ্গীরনগরের জন্য আমাদের আলাদা একটা বই আছে, কারণ জাহাঙ্গীরনগর জিকেটা সাবজেক্ট ভিত্তিক হয়, তো সাবজেক্ট ভিত্তিক জিকের জন্য এক্সট্রা কিছু জিকে পড়তে হবে। এছাড়া বাংলা ইংলিশ সেজন্য আইকিউর জন্য কিছু জিনিস পড়তে হয়। এই সব কিছু বিবেচনায় বাংলা, ইংলিশ, ম্যাথস, জিকে এবং আইকিউ এই 5টা সাবজেক্টের কম্বিনেশন হচ্ছে আমাদের রোডম্যাপ জাহাঙ্গীরনগর স্পেশাল বইটা। এবং বিউপি ভাইভা গাইড, এটা আসলে ডিপেন্ড করবে, ভাইভা থাকলে এই গাইড পাবা, ভাইভা না থাকলে এটা পাবা না। বাট এটা ভাইভা থাকলেও ভাইভাটা কিসের পর? রিটেনের পর, মানে এমসিকিউতে চান্স পাওয়ার পর ভাইভা যখন হবে তখন এটা হচ্ছে প্রোভাইড করা হবে। বাট ভাইভা না থাকলে এটারও দরকার নেই। বাট যাই হোক, এগুলো হচ্ছে আমাদের অস্ত্র। কিসের অস্ত্র? বিউপিকে উইন করার অস্ত্র। সো এগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ বলেছি, দ্যাটস ডাজেন্ট মিন ওরিয়েন্টেশন শেষ, এটা একটা পর্শন শেষ করেছি। এখন আমরা আমাদের কি প্ল্যানিং, এই বিউপির পুরো প্রিপারেশনটাকে ঘিরে সেই প্ল্যানিংটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। আমাদের দুইটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস আছে, একটা আমাদের সিলেবাস আছে যেটা বাইরে ফলো করে কিনা আমার জানা নেই, কিন্তু আমরা ফলো করি, ঠিক আছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। ওকে, আমি ভেবেছি আমি আবার ডিসকানেক্টেড হয়ে গেলাম কিনা। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম, দেখো, সো আমাদের দুইটা ম্যাটেরিয়ালস আছে যেটা আমরা প্রতিটা ক্লাসে তোমাদেরকে প্রেজেন্ট করবো। প্রত্যেকটা সাবজেক্টের টিচার তোমাদের ক্লাস শুরু আগে প্রেজেন্ট করবে। একটা হচ্ছে আমাদের সিলেবাস, যে সিলেবাসে কোন কোন টপিকস পড়ানো হবে এবং সেই টপিকসগুলো একটা কোর্স আউটলাইনে দেওয়া আছে, সেই কোর্স আউটলাইন অনুযায়ী পড়ানো হবে, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা হচ্ছে আমাদের যে কোর্স আউটলাইনটা আছে সেটা একটু প্রেজেন্ট করি তোমাদের সামনে। দেখো, এই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন, ঠিক আছে? তবে কোর্স আউটলাইনে যাওয়ার আগে আমি তোমাদেরকে আমাদের সিলেবাসটা একটু দেখিয়ে আনি। দেখো, এই হচ্ছে আমাদের সিলেবাস। দেখো, এখানে সবগুলো সাবজেক্টের, মানে বিউপির এফবিএস, এফএএসএস বা এফএস, এই 3টা ফ্যাকাল্টির জন্য তোমাকে কী কী পড়তে হবে? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথস পড়তে হবে। সো এই 4টা সাবজেক্টের জন্য তোমার কি সবগুলো টপিকস দেওয়া আছে। ফর এক্সাম্পল, দেখো, বাংলা দ্বিতীয় পত্রে দেখো বাংলা ভাষা ও প্রাচীন বাংলা সাহিত্য ইতিহাস, এখান থেকে আমার কী কী স্পেসিফিক বলে দেওয়া আছে যে কোন ভাষা থেকে আগত, কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত। দেখো, বিউপি জিকেতেও কিন্তু এই কোশ্চেন আসে যে কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত। তার মানে এই টপিক্সটা বাংলা এবং অ্যাট দ্য সেম টাইম জিকের জন্য ইম্পর্টেন্ট। কোন প্রাচীন শাখা থেকে আগত, চর্যাপদে কিছু বেসিক কোশ্চেন্স পড়তে হয়, দেখো স্পেসিফিক করে দেওয়া আছে। তারপর দেখো, ব্যাকরণের আলোচ্য বিষয়, এখান থেকে কী কী থাকে? ভাষা, বাক্য, শব্দের উপাদান, উপকরণ, একক, রূপ ইত্যাদি। একটি প্রশ্ন থাকবে, তার মানে কত মার্কস থাকে নর্মালি সেটাও বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর দেখো, ধ্বনি এবং বর্ণ প্রকরণ, অক্ষর, এগুলো থেকে কমপক্ষে একটি থাকবেই, কয় মার্কস সেটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, তারপর দেখো এইভাবে সন্ধি, দেখো সন্ধি একটা গুরুত্বপূর্ণ টপিক। সন্ধি থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, কারক এবং বিভক্তি কমপক্ষে একটি অবশ্যই থাকবে। বুঝতে পেরেছো? অর্থাৎ সবগুলো টপিকস দেওয়া আছে যেগুলো আমাদের বাংলার জন্য লাগবে। জাস্ট তোমাদের দেখানো হচ্ছে প্রতিটা ক্লাসে এখান থেকে কোর্স আউটলাইন অনুযায়ী টপিকস ধরে ধরে পড়ানো হবে এবং প্রত্যেকটা ক্লাসে এই সিলেবাসটা তোমাদেরকে দেখানো হবে, ঠিক আছে?
ওকে, এখানে আবার দেখো বাংলা ফার্স্ট পার্টে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম থেকে কমপক্ষে একটি কোশ্চেন থাকবেই। সো ভালো করে পড়তে হবে এবং এটার জন্য আলাদা ক্লাসও আছে, ঠিক আছে। যাই হোক, দেখো শেষে একটা কথা লিখেছি, দেখো সাধারণত এটা তোমাদের একটা কমন কোশ্চেন, এই কোশ্চেনটা পেতে পেতে খুবই বোরিং আমি, বুঝছো, এই কারণে তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সাধারণত বিউপির বাংলাতে শর্ট, ফুল, নতুন, পুরাতন সিলেবাস বলে কিছুই নেই। প্রচলিত সিলেবাসের ধরন অনুযায়ী প্রশ্ন হবে, তার মানে অ্যাজ ইউজুয়াল বিউপি যেই প্যাটার্নে কোশ্চেন্সে পরীক্ষা নিচ্ছে বা যেই সিলেবাসে পরীক্ষা নিচ্ছে সেই সিলেবাস অনুযায়ী কোশ্চেন্স হবে। তোমার শর্ট সিলেবাসে কী ছিল, ফুল সিলেবাসে কী ছিল, নতুন সিলেবাসে কী ছিল, পুরাতন সিলেবাসে কী ছিল, এটা বিষয় না। কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে সিলেবাসটা, সেই সিলেবাস অনুযায়ী কোশ্চেন্স হবে। আরও সহজ করে বললে প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ সিলেবাস বলতে আমরা যা বুঝি, মানে পুরো বাংলা বলতে আমরা যা বুঝি পুরো বাংলা থেকে কোশ্চেন্স হবে। তবে এইচএসসি টেক্সট বই থেকে যে সকল প্রশ্ন আসে সেখানে নতুন প্লাস পুরাতন সিলেবাসের মধ্যে কমন, দেখবো ম্যাক্সিমামে কমন আছে, কমন গদ্য বা পদ্য সম্পর্কিত কোশ্চেন্সকে প্রাধান্য দেওয়া হয়। তো এইভাবেই আমরা আমাদের পুরো ক্লাসগুলোকে কন্ডাক্ট করবো। সো দিস ইজ অ্যাবাউট বাংলা। এখন আমরা একটু ইংলিশে যাই, ইংলিশে একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের দেখাই, এফবিএসটা আগে দেখাই। এখানে একটা লাইন লিখেছি, দেখো দিস ইজ বেসড অন ইউজুয়াল মার্কস ডিস্ট্রিবিউশন ফর এফবিএস, অর্থাৎ লাস্ট সেশনের আগে, লাস্ট সেশনটা একটু এক্সেপশনাল ছিল কারণ 75 মার্কস এক্সাম হয়েছে, বা তার আগে যে 100 মার্কস এক্সাম হতো, অর্থাৎ তোমার লাস্ট সেশনে হয়েছে কত 75, ওকে। সো সেই 75 না, আগে যে 100তে হতো লাস্ট সেশনে আগে, সেই 100তে এফবিএসে ইংলিশের জন্য তোমার 35 লাগতো, ঠিক আছে, মানে ইংলিশে 35 মার্কস আনসার করতে হতো। সেই 35 মার্কসের ভিত্তিতে হচ্ছে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা সাজানো হয়েছে, কারণ আমরা শিওর না যে লাস্ট সেশনে যে ডিস্ট্রিবিউশন ছিল সেম ডিস্ট্রিবিউশন মানে মার্কস ডিস্ট্রিবিউশন আগামী সেশনে থাকবে। এই কারণে আমরা অ্যাজ ইউজুয়াল যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা একটু প্রেজেন্ট করছি, ঠিক আছে। অর্থাৎ ইংলিশে 35 ধরে কাউন্ট করছি, অর্থাৎ প্যাসেজ থাকবে একটা যেখানে 5 মার্কস থাকবে, ভোকাবুলারি সেকশনসে প্রায় 12 থেকে 15 মার্কস থাকবে, যেখানে তুমি সিনোনিমস পাবা, অ্যান্টোনিমস পাবা, অ্যানালজি পাবা, মাঝে মধ্যে স্পেলিংও আসে। লাস্ট সেশনে আসেনি কিন্তু আগের সেশনগুলোতে আসতো, ওকে। আর বলেওছি তোমাদের যে এটা লাস্ট সেশন ভিত্তিক না, এটা বিউপির ইউজুয়াল এফবিএসের জন্য যে ডিস্ট্রিবিউশনটা ছিল মার্কস ডিস্ট্রিবিউশনটা তার ভিত্তিতে করা। গ্রামার সেকশন 10 থেকে 12টা আসতে পারে, তবে মনে রাখতে হবে এখানে এফএএসএস বা F3+এর মতো বেসিক গ্রামার আসবে না। এখানে ম্যাক্সিমাম গ্রামার টপিক্স উইল বি কোয়েশ্চেন্ড আন্ডার সেন্টেন্স কারেকশন আর সেন্টেন্স কমপ্লিশন, মানে সেন্টেন্স কারেকশন অথবা সেন্টেন্স কমপ্লিশন আকারে ম্যাক্সিমাম গ্রামার থাকবে, এবং অবশ্যই কম্পারেটিভলি হার্ডার দেন এফএএসএস আর F3+, অর্থাৎ এফএএসএস অথবা F3+ থেকে এখানে গ্রামার সেকশনটা হার্ড হবে এবং অনেকটা হার্ড হবে। লিটারেচার সেকশন 1 থেকে 2টা থাকতে পারে, মেমোরাইজিং সেকশন 3 থেকে 6 মার্কস থাকতে পারে। দিস ইজ অ্যাবাউট এফবিএস। নাও এফএএসএস মানে আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, এখানে ভোকাবুলারি সেকশনসে 5 থেকে 8 মার্কস থাকবে, এখানে কোনো প্যাসেজ থাকবে না। এফএএসএসে কোনো প্যাসেজ থাকবে না, এখানে গ্রামার আর ভোক্যাব সেকশন থাকবে আর মেমোরাইজিং সেকশন বা লিটারেচার সেকশন থাকবে। এখানে 5 থেকে 8 মার্কস ভোক্যাব থাকবে, সিনোনিমস থাকবে, অ্যান্টোনিমস থাকবে, অ্যানালজি থাকবে, স্পেলিং থাকবে। যদিও লাস্ট সেশনে একটু কম এসেছে ভোক্যাবটা, বাট অ্যাজ ইউজুয়ালি বিউপিতে আসে, ঠিক আছে। এফএএসএসে গ্রামার সেকশন 22 থেকে 25 মার্কস থাকবে, ইনক্লুডিং সেন্টেন্স কারেকশন অ্যান্ড কমপ্লিশন, ঠিক আছে। সব ধরনের গ্রামার টপিক্সই কভার করা হয় এই গ্রামার সেকশনে কম বেশি। সেন্টেন্স কমপ্লিশন থাকবে ফ্রম ইংলিশ টেক্সট বুক। তোমাদের ইন্টারমিডিয়েটে ইংলিশ টেক্সট বুক একটা বই ছিল, ওখান থেকে কিন্তু ভোক্যাব বা মাঝে মধ্যে সেন্টেন্স কমপ্লিশন আসে, বিশেষ করে এফএএসএ মানে FASS, ঠিক আছে। সো এটা একটু পড়তে হবে। লিটারেচার সেকশন 3 থেকে 5 মার্কস থাকে, তবে মাথায় রাখতে হবে এই লিটারেচার সেকশনটা গুরুত্ব দেওয়া হয় তোমাদের যেই এইচএসসিতে ইংলিশ টেক্সট বুক ছিল সেটা, সেখান থেকেই ডিরেক্টলি আর ইনডিরেক্টলি বেশি আসে আর কি। অর্থাৎ স্পেশালি ইংলিশ টেক্সট বুক ইজ হাইলি ইম্পর্টেন্ট হিয়ার, অর্থাৎ ইংলিশ টেক্সট বুকে যে লিটারেচার পার্টটুকু আছে এইচএসসি লেভেলে সেটা একটু পড়তে হবে, ঠিক আছে। মেমোরাইজিং সেকশনে 5 থেকে 7 মার্কস থাকবে। F3+ একটু দেখো এখানে প্যাসেজ থাকবে, তবে এই প্যাসেজটা এফবিএসের প্যাসেজ থেকে অনেকটা ইজি হবে, অর্থাৎ ইজিয়ার দেন এফবিএস প্যাসেজ, ওকে। ভোকাবুলারি সেকশনসে 7 থেকে 10 মার্কস থাকবে, সিনোনিমস থাকবে, অ্যান্টোনিমস থাকবে, অ্যানালজি থাকবে, স্পেলিংস থাকবে। গ্রামার সেকশনে 20 থেকে 22টা থাকবে, এই 20 থেকে 22টার মধ্যে সেন্টেন্স কারেকশন এবং কমপ্লিশন ইনক্লুডেড থাকবে। লিটারেচার সেকশন এখানে একটু কম আসে, 2 থেকে 4টা আসবে। মেমোরাইজিং সেকশনস এখানে 4 থেকে 6টা আসবে। যদিও গত বছর এফএসটিতে ইংলিশ ছিল না, কিন্তু নর্মালি এফএসটিতেও ইংলিশ থাকে, তো একটু এফএসটি ইংলিশে আলোচনা করি, যদি বা সামনে বছর আসে সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হবে আগে থেকে জেনে রাখলে, ঠিক আছে। এফএসটিতে ইংলিশটা সহজ হয় কারণ এখানে ইংলিশটা মাইনর, মেজর সাবজেক্ট না। ভোকাবুলারি সেকশনসে 4 থেকে 5 মার্কস থাকে, খুব সহজগুলোই আসে, খুব কঠিন কিছু না। সিনোনিমস থাকে, অ্যান্টোনিমস থাকে, অ্যানালজি থাকে, স্পেলিং থাকে। গ্রামার সেকশনে 10 থেকে 12 থাকবে,
এখানে সেন্টেন্স কারেকশন এবং সেন্টেন্স কমপ্লিশনটা ইনক্লুডেড থাকবে। লিটারেচার সেকশন 2 থেকে 3 মার্কস থাকতে পারে, মেমোরি সেকশনও 3 থেকে 4 মার্কস থাকতে পারে। এবং কোন কোন গ্রামার টপিক্সগুলো লাগে এই টপিক্সগুলো এখানে দেওয়া আছে। দেখো এই সবগুলো টপিক্স আমরা আমাদের কোর্স আউটলাইনের মাধ্যমে কমপ্লিট করবো। এখানে রেড কালার একটা লাইন লেখা আছে, দেখো সেন্টেন্স কারেকশন অ্যান্ড সেন্টেন্স কমপ্লিশনস ক্যান বি কোয়েশ্চেন ফ্রম এনি টাইপ অফ গ্রামার টপিক্স, মানে যে কোনো ধরনের গ্রামার টপিক্স থেকে সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন্স হতে পারে। তার মানে সব গ্রামারই তোমাকে শিখতে হবে এবং আমরা একেবারে জিরো থেকে শুরু করবো, মানে একেবারে বেসিক থেকে শুরু করে বাকি যত হার্ডার ভার্সন আছে গ্রামারের সবগুলো পোর্শন আমরা কভার করবো, ঠিক আছে। মেমোরিজিং সেকশন বলতে আসলে আমি কী বুঝিয়েছি সেটা একটু দেখাই। দেখো এখানে তুমি ট্রান্সলেশন অফ সেন্টেন্স পাবা, প্রভার্বস পাবা, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পাবা, ফরমেশন অফ ওয়ার্ড পাবা, গ্রুপ ভার্বস পাবা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস পাবা, ঠিক আছে। ওকে, সো এগুলো মোটামুটি পড়তে হবে। সো এখানে একটা লাইন লেখা আছে, দেখো ইউ আর হাইলি সাজেস্টেড টু রিড ইউর ইংলিশ টেক্সট বুক টু ডু বেটার ইন লিটারেচার সেকশন, ভোক্যাব সেকশন অ্যান্ড সেন্টেন্স কমপ্লিশন সেকশন। এই সেকশনগুলোতে মানে ভোক্যাব লিটারেচার ভালো করতে হলে, বিশেষ করে এফএএসএসের জন্য মানে এফএডাবলএসের জন্য তোমাকে ইংলিশ টেক্সট বুকটা হালকা পাতলা পড়তে হবে। কীভাবে পড়তে হবে এটা আমরা গাইড করবো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ইংলিশ নিয়ে। এই হচ্ছে আমাদের জিকেটা খুব একটা আমরা প্রকাশ করি না, এটা আমরা আমাদের মধ্যে রাখি, এটা আমাদের স্টুডেন্টসদের জন্য। তোমার প্রত্যেকটা ক্লাসে এখান থেকে টপিক্স ধরে ধরে পড়ানো হবে, সবগুলো টপিক্স কভার করা হবে, বোথ ফর বাংলাদেশ অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ওকে, সো এখানে একটা লাইন লিখেছি, দেখো রিসেন্ট অ্যাফেয়ার্স বলতে আমরা কী বুঝি। আমরা অনেকে বোকার মতো কী করি, রিসেন্ট অ্যাফেয়ার্স মানে লাস্ট 1 মাস, লাস্ট 2 মাস বুঝি, বাট থিংস আর নট লাইক দ্যাট, অ্যাবসোলিউটলি নট, ঠিক আছে। রিসেন্ট অ্যাফেয়ার্স মানে কি, দেখো অল ইম্পর্টেন্ট টপিক্স ফ্রম দ্য প্রিভিয়াস বিউপিস অ্যাডমিশন টেস্ট টিল দ্য আপকামিং অ্যাডমিশন টেস্ট, মানে গত সেশন থেকে আপকামিং অ্যাডমিশন টেস্ট যা হচ্ছে এই পুরো সেশনে যেই গুরুত্বপূর্ণ ইভেন্টসগুলো হবে সেগুলি আসলে রিসেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইনক্লুডেড। ফর এক্সাম্পল বিভিন্ন মেগা প্রজেক্টসগুলো বাংলাদেশে অনগোয়িং আছে, ফর এক্সাম্পল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পদ্মা ব্রিজ, মেট্রো রেল, সাবওয়ে মানে হচ্ছে পাতাল রেল, সেভারাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, বাজেট, সেভারাল সার্ভিস রিপোর্টস, জিআই প্রোডাক্টস, বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, রিসেন্ট 21শে পদক, রিসেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাওয়ার্ড, রিসেন্ট বুকার প্রাইজ, নোবেল প্রাইজ, তারপরে যে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ আসছে বা সামনে যেই ইভেন্টসগুলো ঘটবে সেগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরাই তোমাদেরকে প্রতি মাসে আমাদের বই মনে করো আগামী মাসে তোমাদের দেওয়া হবে মে মাসে, সো মে মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা থাকবে। মের পর থেকে বিউপির এক্সাম পর্যন্ত, পরবর্তীতে জাহাঙ্গীরনগর এক্সাম পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সেগুলোর জন্য প্রতি মাসে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF প্রোভাইড করা হবে। ওকে, এই হচ্ছে ম্যাথস যা যা টপিক্স থাকবে এখানে দেওয়া আছে এবং এগুলো কোর্স আউটলাইন অনুযায়ী কমপ্লিট করা হবে, একাধিকবার কমপ্লিট করা হবে। সব কিছু মিলিয়ে তোমরা যদি আমাদের সাথে তাল মিলে চলতে পারো অবশ্যই তোমাদের ইস্যুর করতে পারি একটা বেস্ট প্রিপারেশন নিয়েই বিউপির এক্সামে পার্টিসিপেট করবে। একটা কথা বলে রাখি, দেখো তুমি আসলে তোমাকে চান্স পেয়ে দিতে পারবো না, চান্স পাওয়ানোর দায়িত্ব তোমার ভাগ্য, এক কথা আমাদের সৃষ্টিকর্তার হাতে। আর অবশ্যই মাথায় রাখবা যে পরিশ্রম করে সে ভালো কিছু করতে পারে, কারণ পরিশ্রম কখনই বেইমানি করবে না। সো পরিশ্রমটা তোমাদের কাছে আমাদের কাছে, সো এটা আমরা করব। বেস্ট প্রিপারেশনটা নেওয়ার দায়িত্ব তোমাদের, সো এটা আমরা নিব। আর অবশ্যই বেস্ট প্রিপারেশন নিলে, পরিশ্রম নিলে ভাগ্য আমাদের সহায় হবে, মহান আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো পরিশ্রমটা আমরা করব, ঠিক আছে। ওকে, আমরা একটু আমাদের কোর্স আউটলাইনের দিকে তাকাই। দেখুন কিছুক্ষণ আগে যে সিলেবাসটা দেখিয়েছি তোমাদেরকে, এই সিলেবাসটা আমরা এই কোর্স আউটলাইনের মাধ্যমে শেষ করব। তার আগে আমাদের ওই যে 2টা স্পেশাল সেগমেন্ট আছে, সেই 2টা স্পেশাল সেগমেন্ট একটু ক্লিয়ার করে দেখাই। দেখো আমি বলেছি যে উই আর ফার্স্ট টু অ্যারেঞ্জ 2 সেগমেন্ট এক্সক্লুসিভ প্রিপারেশন ফর বিউপি, মানে আমরাই প্রথম বিউপির জন্য 2টা স্পেশাল সেগমেন্টে আমাদের পুরো প্রিপারেশনকে সাজিয়েছি। আর এটা শুধু আজকে 1 বছর না, কয়েক বছর যাবত এটা করছি আমরা এবং সাকসেস হচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ফার্স্ট সেগমেন্ট যেটাকে আমরা বলেছি স্পেশাল রেগুলার কেয়ার, স্পেশাল ক্লাসেস অ্যাজ পার স্পেশাল কোর্স আউটলাইন। হেয়ার উই উইল কমপ্লিট দ্য ফুল এক্সক্লুসিভ বিউপি সিলেবাস, অর্থাৎ স্পেশাল রেগুলার কেয়ারে আমাদের যেই কিছুক্ষণ আগে সিলেবাসটা দেখেছি বিউপির জন্য, সেই সিলেবাসটা এই পুরো কোর্স আউটলাইনটার মাধ্যমে ক্লাস বাই ক্লাস কমপ্লিট করব। ততদিন কমপ্লিট করব যতদিন বিউপি সার্কুলার না দিবে। সার্কুলার দেওয়ার আগে পর্যন্ত একাধিকবার আমরা ওই সিলেবাসটা এই কোর্স আউটলাইনের মাধ্যমে শেষ করবো, যেটা হচ্ছে আমাদের স্পেশাল রেগুলার কেয়ার। সার্কুলার দেওয়ার পর আমাদের সেকেন্ড এবং সবচেয়ে এক্সক্লুসিভ সেগমেন্ট শুরু হবে, সেটা হচ্ছে এক্সক্লুসিভ ইন্টেন্সিভ কেয়ার। Exclusive intensive classes as per analyzing BUP questions and most important questions for BUP, মানে বিউপির প্রিভিয়াস ইয়ার্সে যে কোয়েশ্চেন্সগুলো ঘুরিয়ে ফিরে আসে এবং সামনেও আসতে পারে যে টপিকসগুলো বা কোয়েশ্চেন্সগুলো, সেটার বেসিসে লাস্ট 1 থেকে 1.5 মাস পুরো প্রিপারেশনটাকে সুন্দর করে র্যাপ আপ করার জন্য আমাদের সেকেন্ড এবং সবচেয়ে এক্সক্লুসিভ সেগমেন্ট এক্সক্লুসিভ ইন্টেন্সিভ কেয়ার সাজানো হয়েছে।
এবং দেখো এখানে রেড মার্কস একটা লাইন লিখে দিয়েছি তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য যে এক্সক্লুসিভ ইন্টেন্সিভ ক্লাস উইল স্টার্ট আফটার পাবলিশিং বিউপি সার্কুলার। এবং আমাদের এখানে তোমরা 4টা ক্যাটাগরি এক্সাম পাবা। সেই এক্সামগুলো কী কী দেখো, এখানে প্রতি সপ্তাহে যা যা পড়ানো হবে তার উপর স্পেশাল উইকলি টেস্ট পাবা, যেটা 40 মার্কসে হবে। দেখো সব আগে থেকে বলে দেওয়া হচ্ছে, কারণ আমাদের এখানে সব কিছুই প্রফেশনালি হবে, সব কিছুই 100% অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করা হবে এবং 100% ট্রান্সপারেন্ট রেখে করা হবে, ঠিক আছে? এই কারণে তোমাদের সামনে সব ক্লিয়ার করা হচ্ছে। উইকলি টেস্ট 40 মার্কসের হবে। সো তোমরা ট্রাই করবা শুরু থেকেই টপ পজিশনগুলো হোল্ড করা, কারণ তোমাদের রেজাল্ট শিট যখন আমরা পাবলিশ করব সেখানে মেরিট লিস্ট দেওয়া হবে, সেখানে তোমার কয়টা আনসার ভুল করেছো, কয়টা নেগেটিভ কোয়েশ্চেন তাগিয়েছো, নেগেটিভ মার্কস কত এসেছে, তারপর হচ্ছে তোমার টোটাল মার্কস কত এসেছে, পজিশন কত এসেছে, একেবারে বিউপির মতো করে ডিটেলস। মানে বিউপিতে রেজাল্ট পাবলিশ করে না, কিন্তু বানায় তো রেজাল্টটা, তাই না? যেটা পাবলিশ করে না। সো বিউপিতে যেভাবে রেজাল্টটা প্রিপেয়ার করা হয় প্রত্যেকটা এক্সামের পর, ঠিক সেভাবে তোমার এই মেরিট অনুযায়ী রেজাল্ট শিট পাবলিশ করা হবে। সো ট্রাই করবা যেন লিডিং পজিশনগুলো, মানে মেরিট পজিশন 1, 2, 3, 4 এই পজিশনগুলো হোল্ড করা যায়। শুরু থেকে সিরিয়াস থাকবা, ট্রাই করবা যে আমি পুরো কোচিংয়ে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হবো, বা সেকেন্ড বয় বা সেকেন্ড গার্ল হবো, এরকম আর কি। বাট আমাদের এখানে সবাই কম বেশি হার্ডওয়ার্ক করে, আমরা করাই, যেভাবে হোক, ফোর্সফুলি হোক, বুঝি হোক, যেভাবেই হোক। এই কারণে দেখবো সবাই কম বেশি পড়াশোনা করে। সো ফার্স্ট পজিশন টানা 2বার 3বার ধরে রাখা কিন্তু টাফ। সো ট্রাই করবা টানা ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশনগুলো ধরে রাখা, ঠিক আছে? ওকে, এখানে স্পেশাল উইকলি টেস্ট পাবা, যেটা 40 মার্কসের হবে। প্রতি মাসে যা পড়ানো হবে মাসের শেষ শুক্রবারে, মানে লাস্ট ফ্রাইডেতে 60 মার্কসের মান্থলি টেস্ট হবে। স্পেশাল মক টেস্ট অ্যাজ পার অফিসিয়াল মার্কস ডিস্ট্রিবিউশন অফ বিউপি ফর ইচ ফ্যাকাল্টি, মানে বিউপি সার্কুলার দেওয়ার পর প্রতি ফ্যাকাল্টির জন্য যে মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকবে সেইটা অনুযায়ী প্রতিটা ফ্যাকাল্টি অনুযায়ী আলাদা আলাদা করে মক টেস্ট হবে, মানে মডেল টেস্ট পরীক্ষা হবে বিউপির মতো করেই। এবং একেবারে লাস্ট মুহূর্তে ওভারভিউ টেস্ট হবে, এটাও 100 মার্কসের। যা পড়ানো হবে এই পুরো প্রিপারেশনে তুমি যা শিখবা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস বা ইনফরমেশনের বেসিসে লাস্ট মোমেন্টে স্পেশাল ওভারভিউ টেস্ট হবে। এবং আমাদের সবগুলো এক্সামের কোয়েশ্চেন্স একেবারে বিউপির আদলই করা হবে, যেন বিউপির কোয়েশ্চেন সম্পর্কে তোমার একটা প্রপার আইডিয়া থাকে। এবং আলহামদুলিল্লাহ আশা রাখি প্রতি বছরের মতো আমাদের কোয়েশ্চেন্স থেকে, মানে আমরা যে পরীক্ষাগুলো আয়োজন করব প্রায় কয়েক হাজার কোয়েশ্চেন্স পাবা, এগুলো থেকে এনাফ কোয়েশ্চেন্স বিউপিতে পাবা কমন, ইনশাল্লাহ। ওকে ওকে, সো এই দেখো আমাদের কোর্স আউটলাইন, যেখানে ফার্স্ট ক্লাসে কী কী টপিক্স পড়ানো হবে দেওয়া আছে, ক্লাস 2তে কী কী টপিক্স পড়ানো হবে দেওয়া আছে, ক্লাস 3তে কী কী টপিক্স পড়ানো হবে দেওয়া আছে, ক্লাস 4এ কী কী টপিক্স পড়ানো হবে দেওয়া আছে। একইভাবে দেখো বাকি সাবজেক্টগুলো দেখো এখানে লেখা আছে ইন্টেন্সিভ ক্লাস উইল স্টার্ট আফটার পাবলিশিং দ্য বিউপি অ্যাডমিশন সার্কুলার, মানে সার্কুলার পাবলিশ হওয়ার পর ইন্টেন্সিভ ক্লাস শুরু হবে। যাই হোক, ইংলিশের জন্য আবার ফার্স্ট ক্লাসে কী হবে, সেকেন্ড ক্লাসে কী হবে সব দেওয়া আছে, ঠিক আছে? জেনারেল নলেজে আমরা টপিকসগুলো মেনশন করি না, কারণ যেহেতু এটা পাবলিকলি দেওয়া হয় আর আমরা চাই না যে আমাদের সিলেবাসটা বাইরে রিভিল হোক। এই কারণে কোর্স আউটলাইনে স্পেসিফিকলি টপিক্সের নাম দেওয়া নাই, জাস্ট বাংলাদেশ এফেয়ার্স পার্ট 1, বাংলাদেশ এফেয়ার্স পার্ট 2 দেওয়া আছে। কিন্তু আমাদের যখন ইন্টারনালি ক্লাসগুলো হবে, ঠিক আছে, এই রেকর্ডিংটা কিন্তু আমাদের পেজ থেকে পাবলিশ করা হবে, এই ওরিয়েন্টেশনের রেকর্ডিংটা। এই কারণে এটা এখানে দেওয়া হয়নি। কিন্তু তোমরা যখন ক্লাস করবে আমাদের এখানে, তখন কিন্তু ওই সিলেবাসে যে টপিক্সগুলো আছে সেই টপিক্সগুলো 4টা-5টা করে এই কোর্স আউটলাইন অনুযায়ী কমপ্লিট করা হবে। তারপর ম্যাথসের জন্য প্রতিটা ক্লাস বাই ক্লাস টপিক্স দেওয়া আছে, সেই অনুযায়ী ক্লাস হবে। তার মানে দেখো তোমার কিন্তু সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে না, আমরা আমাদের ক্লাসগুলোর মাধ্যমে তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট করছো, তাও একবার না একাধিকবার। কারণ তোমরা এখন থেকে যারা শুরু করছো তারা লম্বা একটা সময় পাচ্ছ, তোমরা প্রপার সেকেন্ড টাইমার। আর যারা আরও পরে শুরু করবে তারা বলতে গেলে ফার্স্ট টাইমারদের সাথে শুরু করছে, যদিও তারা সেকেন্ড টাইমার্স। সো এখন থেকে যারা শুরু করছো তারা আসলে অ্যাডভান্টেজ পাবা। তো তারাই যে দেখো পুরো সময়টা কাজে লাগাতে পারছো, একাধিকবার সিলেবাসটা কমপ্লিট করতে পারবা, ইন্টেন্সিভ ক্লাস পাবা, একটা ডিটেলস প্রিপারেশন হবে, আফসোসের কোনো জায়গা থাকবে না। কখনো বলতে পারবা না যে তুমি টাইম পাওনি। টাইম পাইনি তারাই বলবে যারা করবো না, টাইম আছে দেখা যাক, এরকম করতে করতে টাইম কনজিউম করবে এবং একটা সময় ফার্স্ট টাইমারদের সাথে প্রিপারেশন নেবে, এরকম বিষয়টা। যদি সেকেন্ড টাইম তোমার অপশন আছে তাহলে কেন কাজে লাগাবে না? কয়েক মাসেরই তো ব্যাপার। আমাদের সময় ঠিক 1 বছর পর এক্সাম হতো, কিন্তু তোমাদের সময় 6 মাস 7 মাস পর এক্সাম হচ্ছে। এই 6-7 মাস একটু ভালো করে পড়ো, কষ্ট করো, দেখবো একটা ইউনিভার্সিটি তুমি পাবাই, ঠিক আছে? আর আমরা আমাদের জায়গা থেকে তোমাকে এইটুকু ইস্যু করতে পারি যে তোমার পুরো পড়াশোনার দায়িত্ব আমাদের। দেখো আমরা কিন্তু তোমাকে পড়িয়ে দিব না, আমরা তোমাকে গাইডলাইন্সটা প্রোভাইড করবো, একটা এনভায়রনমেন্টের মধ্যে, একটা সার্কেলের মধ্যে রাখবো। এই সার্কেলের মধ্যে থেকে তোমাকে পড়তে হবে, আমরা তোমাকে গাইডলাইন প্রোভাইড করবো যে কীভাবে সেটা পড়তে হবে। এই যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আমরা কমপ্লিট করে দিচ্ছি এই কোর্স আউটলাইনের মাধ্যমে। এটা আমাদের দায়িত্ব হচ্ছে। বাসায় কীভাবে পড়বা সেটা আমরা বলে দিব, কীভাবে তোমাদেরকে যখন বইগুলো আমরা পাঠিয়ে দিব, বই পাঠানোর পর আমরা একটা টার্গেট ফিক্সড করি যে 50 দিন বা 60 দিনের মধ্যে সবগুলো বই শেষ করব। তো একটা রুটিন করি, প্রত্যেক দিন তারিখ দিয়ে যে ওই তারিখে তুমি ওই বইয়ের কয় পেজ করে পড়বা। এভাবে
আমরা একটা রুটিন সাজিয়ে দিব এবং 50 থেকে 60 দিনের মধ্যে বইগুলো আমরা শেষ করাবো একটা রুটিনের মাধ্যমে। তার মানে দেখো বাসায় পড়ার দায়িত্বটাকে আমরা দিয়ে দিচ্ছি। এবং এই যে প্রতি সপ্তাহে যা যা ক্লাস হচ্ছে এর উপর উইকলি টেস্ট হচ্ছে, এবং এই ফেজটা শেষ হলে সেকেন্ড ফেজ আবার যখন এক্সাম হবে উইকলি বা মান্থলি টেস্ট, তখন আবার কি হবে, আমরা আলাদা করে একটা রুটিন দিব এবং সেই রুটিনে কোন কোন টপিক্সের উপর এক্সাম হবে সেটাও বলে দিব। তার মানে আমাদের যে ক্লাস যখন শুরু হবে টানা ক্লাস হবে, টানা এক্সাম হবে, কোনো পজ থাকবে না। বুঝতে পেরেছো? তার মানে দেখো তুমি যদি জাস্ট আমাদের সাথে একটু তাল মিলিয়ে চলতে পারো, আমরা তোমাকে যেভাবে গাইডলাইন্স প্রোভাইড করতে পারি, আমি তোমাদেরকে এইটুকু ইস্যু করতে পারি, তোমরা একটা বেস্ট প্রিপারেশন পাবা। বাকিটা চান্স পাওয়ানোর দায়িত্ব মহান আল্লাহ পাকের হাতে, কিন্তু প্রিপারেশনের দায়িত্ব তোমার আমার হাতে। আমরা তোমাকে গাইডলাইন্স প্রোভাইড করবো, তোমরা একটু সেটা প্রপারলি ফলো করবা, দেখবা অবশ্যই ভালো করবা। আর অবশ্যই মাথায় রাখবা, যেহেতু টার্গেট নিয়ে নেমেছো, সেই টার্গেটটাকে পেতে হলে হার্ডওয়ার্ক করতে হবে। আর আমাদের এখানে কিন্তু একটা নিয়ম আছে যেটা এই বছর থেকে আমরা চালু করেছি। আমরা সবসময় ট্রাই করি সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য। যেমন আমরা জানি আমাদের উপর এটুকু কনফিডেন্স আছে যে আমাদের একজন স্টুডেন্ট যদি সে কোন কোন লেভেলের স্টুডেন্ট সেটা আমাদের একেবারে কনসার্ন না। ট্রাস্ট মি, তোমার জিপিএ কত এটাতে কখনই তোমাকে আমরা জাজ করবো না। তোমার কলেজ কত ভালো কলেজ এটাও আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় প্রত্যেকটা স্টুডেন্ট পটেনশিয়াল, প্রত্যেকটা স্টুডেন্ট চাইলেই পারবে চান্স পেতে। এই যে প্রত্যেকটা স্টুডেন্ট চাইলেই চান্স পেতে পারবে, এটাকে বিশ্বাস করে আমরা আমাদের মতো করে সবাইকে ইন জেনারেলি গাইডলাইন্স দেবো। ঠিক আছে? অবশ্যই যে হার্ডওয়ার্ক করবে সেই ভালো করবে, এই বিশ্বাস থেকে আমরা বিশ্বাস করি যারা রেগুলার ক্লাস করবে, রেগুলার এক্সামস দিবে, মানে আমাদের গাইডলাইন্সগুলো রেগুলার ফলো করবে, তারা ভালো করবে। এই কারণে আমরা জোর করে হলেও কী করবো, ক্লাসে তোমাকে আনবই, পরীক্ষা তোমাকে দেওয়া বই। এই কারণে আমাদের এখানে নিয়ম হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট 85% ক্লাস অ্যাটেন্ডেন্স রাখতে হবে, এক্সাম অ্যাটেন্ডেন্স রাখতে হবে। এখন কথা হলো কীভাবে ভাই আপনি দেখবেন যে 85% থাকবো কি থাকবো না? এই যে তোমরা যারা যারা ক্লাসে জয়েন করেছো, আমাদের এখানে থাকবে ডেটা যে কে কে জয়েন করেছে, কখন এসেছে, কখন বের হয়েছে। সেমভাবে এক্সামও থাকবে আমাদের ডেটা, যে কে কয়টা এক্সাম দিয়েছে, কখন এক্সাম দিয়েছে। তো এই ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করে বের করতে পারবো যে তোমার ক্লাস অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট, এক্সাম অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট। যখন দেখবো যে বিলো 85 হচ্ছে, তখন তোমার গার্ডিয়ানের সাথে কথা বলা হবে। এবং ফাইনালি কন্টিনিউয়াসলি ইন্টেনশনালি যখন তুমি ক্লাস মিস করবা, তখন আমাদের যে ফাইনাল সেগমেন্টটা থাকবে এক্সক্লুসিভ সেগমেন্ট, সেখানে কিন্তু সুযোগ দেওয়া হবে না। আর এই সব কিছু তোমাদের ভালো প্রিপারেশনের জন্যই করা, যেন তোমরা ক্লাস রেগুলার করো, এক্সাম রেগুলার দাও। মেইন কথা আমাদের এখানে একটা এডুকেশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকবে, এখানে পড়াশোনাটাই মেইন। কারণ অ্যাডমিশন টেস্ট এমন একটা জায়গা যেখানে পরিশ্রম সবচেয়ে বড় অস্ত্র, পরিশ্রমের বিকল্প কিছুই নেই। এই কারণে পরিশ্রমটা যেন করতে পারো এবং সুন্দরভাবে করতে পারো, এটা দায়িত্ব আমাদের। সো তোমরা ক্লাসকেও মিস করবা না, এক্সামকেও মিস করবা না, ক্লাস এক্সাম রেগুলার দিবা। মাথায় রাখবা তোমাদের এই পুরো প্রিপারেশন জার্নিতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমরা সবাই তোমাদের পাশে থাকবো। স্পেশালি আমি থাকবো, যেহেতু আমি ফাউন্ডার, আমি চিফ ইনস্ট্রাক্টর, সো আমার দায়িত্বটা সবচেয়ে বেশি। ঠিক আছে? কারণ তোমাদের সকল দায়িত্ব আমার কাঁধে। সো এই কারণে অবশ্যই ক্লাসের বাইরে তোমাদের যাবতীয় গাইডলাইন্স আমি প্রোভাইড করব। আমাদের সাথে কানেক্টেড থাকবা এবং ক্লাসে তো টিচার্সকে কোশ্চেন্স করবা। এখন দেখো তোমাদেরকে জোর করে কোশ্চেন্স নেওয়া হচ্ছে না, সো এইভাবে তোমাদেরকে কোশ্চেন্স আদায় করা হবে এবং ক্লাসে প্র্যাকটিস সেশন থাকবে, ওখানে প্র্যাকটিস নেওয়া হবে। তোমরা নিজেরা আনসার করবা, মাঝে মধ্যে তোমাদের নাম ধরে ধরে পড়ানো হবে। আর এটা অনেক লম্বা একটা সেশন, প্রায় 6-7 মাস। এই 6-7 মাসে তোমাদেরকে আমরা চিনেও ফেলবো। ঠিক আছে? অনেক স্টুডেন্টস হবে, সব স্টুডেন্টসকে চিনবো না, কিন্তু নামগুলো মনে থাকবে, বিভিন্ন সময় দেখবো। বাট এখানে লিস্ট তো থাকে যে কে কে পার্টিসিপেশন লিস্টে আছে, সো এটা ধরে ধরে কিন্তু পড়াও জিজ্ঞেস করা হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্লাসের বাইরেও যদি তোমার কোনো স্পেসিফিক সাবজেক্টে প্রবলেম হয় বা কোনো টপিক্স বুঝতে প্রবলেম হয়, তুমি ওই টিচারের সাথে কানেক্টেড থাকবা। সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ বা হতে পারে মেসেঞ্জার, হতে পারে আমাদের পেজে জানানো হবে। ঠিক আছে? সেখানে আমরা তোমাকে ক্লাসের বাইরে ওই স্পেসিফিক টপিক্স বা স্পেসিফিক কোনো ইনফরমেশন বুঝতে প্রবলেম হলে হেল্প করবো, বা ওভারঅল গাইডলাইন্স দরকার হলে সেটা হেল্প করবো। মেইন টার্গেট বা মেইন পারপাস হচ্ছে ক্লাসের বাইরে ওভারঅল তোমাদের একটা প্রপার প্রিপারেশন প্রোভাইড করে হচ্ছে আমাদের দায়িত্ব। ওকে, সো দ্যাটস অল ফর টুডেস ওরিয়েন্টেশন। আশা রাখি আমাদের সামনের সেশনটা খুব এনজয়েবল হবে। এবং এখন হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্ড আনসারিং সেশন। এই সেশনটা রেকর্ডিংস থাকবে না, সো তোমরা যে কোনো ধরনের কোয়েশ্চেন্স করতে পারো এবং কোনো ধরনের কনফিউশনস রাখবে না, সকল কনফিউশনস ক্লিয়ার করে যাবো আজকে। ঠিক আছে? সো এখন এই সেশনটুকু হচ্ছে আগামী 5 থেকে 10 মিনিট আমরা তোমাদের কোয়েশ্চেন্সগুলো শুনবো এবং সেই অনুযায়ী আমি আনসার করবো, এবং এটা কিন্তু রেকর্ডিংসে থাকবে না। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডেস ওরিয়েন্টেশন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।